আমি বুঝতে পারছি না কাজিনকে বিয়ে করতে তোর সমস্যাটা কি। কত জায়গাতেই কাজিনের সাথে বিয়ে হওয়ার বিষয়টা ঘটছে, আর তুই এখানে রাজি হচ্ছিস না কেন? মায়ের কথা শুনে তিয়ানা আরো রেগে যায়। আজ বেশ কয়েকদিন ধরে রিনি বেগম তার মেয়ে তিয়ানাকে বিয়ের কথা বলেই যাচ্ছে। এতে তিয়ানা বেশ বিরক্ত। বিরক্ত হতো না যখন জানতে পারে তার এই বড় খালার ছেলে অব্রের সাথে তার বিয়ের কথা হচ্ছে। তিয়ানা কাজিনকে বিয়ে করতে চায় না, কিন্তু তার মা রিনি তিয়ানাকে একদমই ছাড়ে না। তিয়ানা রাগ করে বলে, মা, এক কথা কতবার বলবো? আমি কাজিনকে বিয়ে করব না। ভালো ছেলে, সমস্যাটা তো আমি দেখছি না। আমার বোনের ছেলে, তোর খালামণিও তোকে কত আদর করে। আদর না ছাই করে। বাবার অনেক টাকা পয়সা আছে বলেই করে। তুমি মাসে মাসে যা চাও সেটা বস্তা ভরে পাঠাও বলে তোমাকেও এত কদর করে। না হলে কখনো খোঁজও নিত না। তুই বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস। এসব কথা কোথা থেকে শিখেছিস? থাপড়িয়ে তোর দাঁত ভেঙে দেবো, ফাজিল মেয়ে। এসব বিয়ে নিয়ে তুমি একদমই আমার সাথে কথা বলবা না। আমি এসব বিয়ের মধ্যে থাকতে চাই না। আমি কোনো কাজিনকেও বিয়ে করব না, বলে দিলাম। এমন চললে আমি বাবাকে জানাবো। যা বল, বেয়াদব একটা। রিনি বেগম রেগে গেলেন। টিয়ানা এটা পাত্তা দিল না, সোজা চলে যায় তার বাবার কাছে। টিয়ানার বাবা আরব সাহেব ঘরে বসে অফিসের কাজে ব্যস্ত। টিয়ানা গিয়ে সোজা তার বাবাকে জড়িয়ে ধরে। তিনি কাজ রেখে মেয়ের মাথায় হাত বোলাতে থাকলেন। এমন সময় রিনিও ঘরে প্রবেশ করলো। রিনিকে দেখে টিয়ানা আরো শক্ত করে জড়িয়ে ধরে তার বাবাকে। কি হয়েছে মা? মন খারাপ নাকি? দেখো না, তোমার এক্স গার্লফ্রেন্ড রিনি আমার সাথে কেমন করে কথা বলে। আমাকে বকাও দিয়েছে। টিয়া, তোকে না বলেছি এসব বলবি না? আবার শুরু করেছিস? বলবো না কেন? দুজনে প্রেম করেছো বিয়ের আগে। তার মানে তখন তুমি বাবার জিএফ ছিলা, এখন তার স্ত্রী হয়েছো। তো সেই হিসেব করলে তুমি তার এক্স গার্লফ্রেন্ড, তাই নয় কি? হুম হুম। তোকে আমি আজকে। আহ, থামো তো। টিয়ানা তার বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রিনি জোরে জোরে শ্বাস নিচ্ছে। টিয়ানা তার বাবার কোলে শুয়ে ওর মায়ের দিকে তাকিয়ে ভেঙচি দিচ্ছে। আরব সাহেব দেখে মুচকি হাসে, তার মেয়েকে কিছু বলে না। টিয়ানা ওর বাবার সাথে একদম ফ্রি, বন্ধুর মতো একে অপরকে ট্রিট করে। আরব সাহেব বলে, ডাক্তারি পাস করেছিস, বিয়ে করা লাগবে না। আর অব্র কিন্তু বেশ স্মার্ট ছেলে। তুই যেমনটা মনে করেছিস সে কিন্তু অমন না। তুমিও এটা বললা। থাকবো না, থাকবো না আমি আর বাড়িতে, চলে যাব। এই না না, রিনি আর কখনো তিয়ানার বিয়ের বিষয়ে নিয়ে কোনো কথা বলবা না। সে যেভাবে ইচ্ছা থাকুক। তোমার মেয়ে নিয়ে তুমি থাকো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে তোমরাই বাড়িতে থাকো, আমি বাড়ি ছেড়ে চলে যাই। তাহলে আমি তোমাদের ব্যাগ গুছিয়ে দিব, তোমরা যাও, আমি একা থাকি, কেমন? তবে রে। টিয়ানা দৌড় দেয় রুম থেকে। আরব সাহেব হাসতে থাকে। মেয়েটা বড্ড আদরের উনার একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নেই তাদের। আরব সাহেবের সাথে সবসময় লেগে থাকে টিয়ানা। অফিসের কাজও তার বাবাকে হেল্প করে। মাঝে মধ্যে ম্যানেজার পোস্টেও টিয়ানা গিয়ে বসে। টিয়ানার লাস্ট সেমিস্টার চলছে, পাশ করলেই সে হয়ে যাবে ডক্টর। কিন্তু তার সব দিক বেশ ভালোভাবে জানাশোনা আছে, সে সব কিছু সামলাতে পারে। আরব সাহেব আবার ডাক দেয় তার মেয়েকে। এদিকে আয় তো তিয়া। হ্যাঁ, বলো বাবা। শোন, আজকে অফিসে ইন্টারভিউ আছে। নতুন অ্যাকাউন্টিং ম্যানেজার লাগবে, একটা সামলাতে পারবি? আমার আবার জরুরি একটি মিটিং পড়েছে, কলকাতাতে যেতেই হবে মা। কতদিন লাগবে? সপ্তাহখানিক তো লাগবেই। চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। তুমি নিশ্চিন্তেই থাকো। তাহলে অফিসে চলে যা। টিয়ানা তার বাবার রুম থেকে বের হয়। বাবার কাজে সবসময় টিয়ানা ফ্রি, কিন্তু রিনি কিছু বললে টিয়ানা আলসেমি করে সবসময়। টিয়ানা অফিসে এসেছে। অফিসে এসে হঠাৎ বেশ হট্টগোল শুরু হয়। টিয়ানা গাড়ি পার্ক করে হট্টগোলের ভিতরে আসলো। দেখতে পায় রতন মিয়ার হাতের কবজি অবধি কেটে পড়ে গেছে। সবাই তাকে ধরে রেখেছে। টিয়ানাকে দেখে সবাই সরে যায়। কিভাবে হয়েছে এটা? আপনারা তাকে হাসপাতালে নিয়ে যাননি কেন? আরে এত বড় দুর্ঘটনা ঘটলো কিভাবে? আপনারা কি সাবধানে কাজ করতে পারেন না? যদি তিনি মারা যেতেন
তখন তো আপনারাই আমার কোম্পানির সামনে আন্দোলনে বসতেন তার ভরণ পোষণের জন্য। আপনারা প্রায়শই দেখি এইটা না একটা সরি আপনারা প্রায়শই দেখি একটা না একটা কাজে ভুল করেই বসেন। আপনারা এভাবে চললে সব কয়েকটাকে কাজ থেকে বের করে দেব বলে দিলাম। জলদি তাকে হাসপাতালে নিয়ে যান, খরচ দিচ্ছি আমি। টিয়ানা চিল্লিয়ে কথাগুলো বলল। রতন মিয়া মন দিয়ে কাজ করছিল। কাজের সময় হঠাৎ তার একটি কল আসে। কলটা করেছিল তার বাড়ি থেকে। রতনের একটি ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ক্লাস 5-এ পড়ে, কিন্তু স্কুল ছুটির পর আর ফেরেনি। জানতে পারে হেড টিচার নাকি আটকে রেখেছিল, পড়া পারেনি বলে। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। রতনের মেয়ে রিমি বেশ পড়াশোনা করে সবসময়। এরপর জানতে পারা যায় তার মেয়ে রিমিকে হেড টিচার ধর্ষণ করেছে। এটা শুনে মেশিনের ভিতরে কখন যে ওনার হাত চলে গেছে বুঝতেই পারেনি। ওনার তখনও যেন হাতে ব্যথাই হচ্ছিল না, ব্যথা হচ্ছিল মনে। রতনের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। টিয়ানার সব ব্যবস্থা করে দিয়েছে। রতন হসপিটালে ঠিক থাকে না, কয়েকজন মিলে তাকে ধরে রেখেছে। রতন ভাই, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। আমার মেয়ে কোথায়? আমার বাড়ি থেকে কি আর ফোন এসেছে? আমাকে বাড়িতে যেতে দাও তোমরা। সরো, এসব লাগবে না। রতন ভাই, আমার কি ম্যামকে সব জানাবো? দেখো, হেড টিচার উপর পাওয়ার আছে, হেড টিচারের উপর পাওয়ার আছে। সে কিন্তু সহজেই এইসব জায়গা থেকে বের হতে পারে। এখন এগুলো হচ্ছে, আমরা ম্যামের কাছে বলবো কথাটা, কি বলো তুমি? না থাক ম্যাম, না থাক। ম্যাম তো এমনিতেই অনিয়ম দেখতে পারে না। স্যার অফিসে আসেনি, স্যার থাকলে তো হতোই। ম্যাম এসবের পাত্তা দেবে না। আমি বাড়ি যাব, যা হবার হবে, আমাকে ছাড়ো। সবাই রতনের কথা মেনে নেয়। রতন ছটফট করতে থাকে, তার মেয়ের কথা ভাবে। কি হবে বাচ্চা মেয়েটার? রতন তার মেয়ের কথা ভেবে অঝরে কেঁদে চলেছে। রেহান ইন্টারভিউয়ের জন্য ওয়েটিং লেভেলে বসে আছে। একটু আগে এসেছে সে। টিয়ানা গ্রুপ অফ কোম্পানির ভিতরে আজকে বেশ দৌড়দৌড়ি রয়েছে। কোনো শ্রমিক যেন মেশিনের ভিতরে হাত ঢুকিয়ে ফেলেছে। এর জন্য আজ ইন্টারভিউ অনুষ্ঠান হতে লেট হচ্ছে। রোহান চুপচাপ বসে আছে। 5 জনের পরে তার সিরিয়াল। ভিতর থেকে একটা মেয়ে প্রশ্ন শুনে রোহান অবাক হলো। চিৎকার করে ছাড়িয়েও দিচ্ছে। ডেঞ্জারাস ম্যাম নাকি? রোহানের অবশ্যই কোনো মাথা ব্যথা নেই। সে রিল্যাক্সে বসে ফোনে ক্যান্ডি ক্রাশ খেলছে। হঠাৎ ওর ডাক পড়লো, কিন্তু কানে শোনেনি। তারপর 3 বার শোনা গেল। রেহানকে? রেহান কি আছে? উনি না থাকলে পরের জন সৌরভ। তখনই রেহান শুনতে পায় তার নাম পড়েছে। সে দ্রুত উঠে যায়, দরজার কাছে গিয়ে বলল, আমি রেহান। কই থাকেন আপনি? কতবার ডেকেছি। এখানে কি ঘুমানোর জায়গা? এসির বাতাসে ঘুম দিলে মন্দ হতো না। শাট আপ, ভিতরে যান। যত সব, কোথা থেকে যে। বাড়ি থেকে আসি। উফ। উফ, বলাটা তো দেখি অনেক সুন্দর। আবার বলেন তো। পরের জন। যাচ্ছি। রোহান দরজা ওপেন করে। 4 জন বসে আছে ইন্টারভিউ রুমে। 2 জন ছেলে 2 জন মেয়ে। রোহান ইন করেনি, তবে বেশ সুন্দরভাবে পরিপাটি হয়ে এসেছে। দরজা খুলেই বলল, ভেতরে আসতে পারি? আপনি রেহান? পুরো নাম রেহান আহমেদ। কারো পুরো নাম বলার দরকার নেই। ইন্টারভিউতে টিকতে পারছে না, আবার নামের বাহার, সার্টিফিকেট বাহার সাজিয়ে এসেছে। ভেতরে আসুন। আর এমন আনস্মার্ট হয়ে এসেছেন কেন ইন্টারভিউ দিতে? জানি না তো। কি জানেন না? স্মার্টনেস দেখে চাকরি দিবেন। যদি আগে জানতাম তবে একটু জেমস পার্লার থেকে সেজে গুজে পারফেক্ট হয়ে আসতাম ম্যাম। সেট আপ, এত কথা বলেন কেন? আপনার নাম কয়েকবার ডেকেছিল, আপনি দ্রুত আসেননি কেন? গেমস খেলছিলাম ফোনে। কি গেমস? আপনি কি পাগল? জানেন এখানে ইন্টারভিউ দিতে সবাই পাগল। চাকরি পেতে চাই এই কোম্পানিতে। সিভি জমা পড়াটাও ভাগ্যের বিষয়। আর আপনি লবিতে বসে গেম খেলছিলেন, আবার সেটা আমাদেরকে বলছেন না? বলছি। পদটা হলো অ্যাকাউন্টিং এর। গেমস খেলা যাবে না সেটা তো বলা নেই। সবাই চুপ। রেহান টিয়ানার দিকে তাকালো। চুলগুলো বেশ স্টাইল করে পিছনে বেঁধে রাখা হয়েছে। মেয়েটার নাকের উপরে তিল আছে। চোখের পাপড়িগুলো বেশ সুন্দর। তো চেহারার ভিতরে কোনো খুঁত নেই। ফর্সা গোল চেহারা মেয়েটা কি তবে বস? রেহান একদৃষ্টিতে তাকিয়ে থাকে। টিয়ানাও তাকায়। ছেলেটাকে আগে কখনো দেখেনি, তবে বেশ স্পষ্ট ভাষী সে। কিন্তু ইন্টারভিউতে না টিকলে টিয়ানা ছাড়ি দিয়ে বের করে দিবে বলে সিদ্ধান্ত নেয়। কি যেন নাম বললেন?
রেহান আহমেদ। Oh, Runme through your CV? I grew up in finance and I studied accounting. I also worked for an accounting firm for 8 months. I really enjoy solving numbers, and maybe this is the reason why I like this job. In my spare time, I like to read. What are your strengths? My strongest strength is attention to detail. I totally believe in planning and execution. In fact, when I was in my college, I used to do organize my week. Because of my very outgoing nature, many people have said that I am quite affordable, so I believe these are my strengths. আপনার দুর্বল দিকগুলো কি কি? আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমার খুঁতখুঁতে স্বভাব। আমি সমস্ত কাজ নিখুঁতভাবে করতে চাই এবং তা করতে গিয়ে প্রয়োজনের থেকে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি। এ কারণে আমি নির্ধারিত সময়ে অনেক ক্ষেত্রে প্রজেক্ট জমা দিতে পারি না। আমার মতে একটি আমার দুর্বলতার দিক। পরিবর্তনের সঙ্গে আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা কতখানি? অবশ্যই আমি এই ধরনের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবো। আমার আগের কর্মক্ষেত্রে একজন বস চাকরি ছেড়ে দেওয়ার পরে তার জায়গায় নতুন যিনি যোগ দেন, তিনি এসে আমাদের চলমান একটি প্রজেক্টের সম্পূর্ণ স্ট্র্যাটেজি বদলে দেন। আমরা তারপরেও নতুন স্ট্র্যাটেজির সাথে মানিয়ে নিয়ে কাজ সম্পূর্ণ করি এবং এর ফলাফলও বেশ ভালো ছিল। কাজে বলা যেতে পারে আমি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম এবং আমি পরিশ্রমী। তিয়ানা আরো কিছু প্রশ্ন করতে চায়। ছেলেটা বেশ স্মার্টলি জবাব দিচ্ছে, যা বলছে মুখের উপর জবাব দিচ্ছে। তিয়ানা আরো কিছু জানতে চাওয়ার আগেই রেহান বলল, 1 মিনিট ম্যাম, আমার প্রশ্ন আছে কিছু। আপনার আবার প্রশ্ন থাকবে কেন? কেন থাকবে না? যদি চাকরিটা আমার হয়, আমি কাদের আন্ডারে চাকরি করছি, তারা কেমন, আমাকে কেমন সুবিধা প্রদান করবে, ব্যক্তি হিসাবে তারা কেমন বিহেভ করবে, এইসব আমার জানার প্রয়োজনীয়তা আছে। স্মার্ট? বেশ স্মার্ট আপনি। হয়তো আবার নয়তো। আপনারা বলুন, আমার যদি এই পোস্টে চাকরি হয় তাহলে আপনারা আমাকে কিভাবে দেখবেন? আপনি যদি দক্ষ হন তাহলে আপনার সুবিধা বেশি আছে। যদি রুলস মানেন তাহলে আরো ভালো। উত্তর পছন্দ হয়নি। আমি আপনাদের কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক নই। আসি। রোহন কথাটা বলে উঠে দাঁড়ালো। সবাই বোকার মতো তাকিয়ে থাকে। এটা কেমন ছেলে রে? মানুষ চাকরি পাবার জন্য কত অনুনয় বিনিময় করে, কত লোক দিয়ে ফোন করায়, টাকার অফার দেয় অফিসারদের, অথচ এই ছেলে নিজেই অফিসারদের প্রশ্ন করলো, আবার নিজেই না করে দিল। রোহান চলে যায়। বোকার মতো তাকিয়ে থাকে টিয়ানা। রেহান যাওয়ার সময় আনিতার দিকে তাকিয়ে বলে, শোনেন মিস, যেদিন জয়েন করব সেদিন আপনার হাতের চা খেতে চাই। পানি আনবেন কেমন? পাগলের সুখ মনে মনে, তাই না? যান ভাগেন, আজাইরে লোক। রেহান হাসতে হাসতে চলে যায়। টিয়ানা রেহানের এমন কাণ্ডই অবাক হয়। তখনই ইভানের কল আসে। ইভান কল রিসিভ করে বাইরে আসে। কয়েক মিনিট কথা বলে আবার দুটো রুমে প্রবেশ করে টিয়ানাকে বলে, ম্যাম, রতন আছে না, যার হাত কাটলো, আপনি ডাক্তারের সব খরচ দিলেন, তার ক্লাস 5-এ পড়া মেয়েকে হেড টিচার ধর্ষণ করেছে। রুমে আটকে রেখেছে মেয়েটাকে। মনে হচ্ছে মেয়েটা মারা গেছে। রতন হাসপাতাল থেকে সেখানে গিয়েছে। উল্টো পুলিশ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আপনাকে জানানো দরকার ছিল। কি এত কিছু হলো আর আমি মাত্র জানলাম? চলো তো। ইভানা হলো আরব সাহেবের সহকারী। যেহেতু এখন আরব নেই, তাই টিয়ানা এখন বস। টিয়ানা দ্রুত বাইরে আসে, গাড়ি নিয়ে সোজা স্কুলের দিকে চলে যায়। টিয়ানা এমনিতে চিৎকার চেঁচামেচি করলেও কখনো কারো বিপদের সময় তার পাশে, সব সময় কারো বিপদের সময় তার পাশে থাকে, তার থেকে চলে যায় না। এই কারণে টিয়ানাকে তার বাবা আরো বেশি পছন্দ করে। গাড়ি নিয়ে স্কুলের সামনে আসলো। তারপর টিয়ানা স্কুলের গেটের কাছে আসে। বেশ খানিকটা ভিড় জমেছে। টিয়ানা দেখে রতন আর তার স্ত্রী এক কোনায় বসে কাঁদছে। সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে। টিয়ানা তার সিকিউরিটি গার্ডদের বলে সাংবাদিকদের সেখান থেকে তাড়িয়ে দিতে। গার্ডরা সেটাই করে। রতন সামনে তাকায়। তার কোম্পানির বস এসেছে দেখে আরো আবেগে কেঁদে ওঠেন তিনি। ম্যাম, আপনি এসেছেন?
আমার মেয়ে ভেতরে আছে, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। গার্ডস গেট ভাঙার সরি গার্ডস গেট ভাঙার ব্যবস্থা করো, আর এই স্কুল বন্ধ করে দিব। পুলিশ যদি টিচারকে খুঁজে না পায় তাহলে আমরাই তাকে খুঁজে বের করে গণপিটানি দেব। তিয়ানার কথা মতো গার্ডসরা গেট ভেঙে ফেলে কিছু সময়ের ভিতরে স্কুল সিকিউরিটি দাঁড়ানো। সে আটকাতে চেয়েছিল তিয়ানাকে, কিন্তু তিয়ানার পিছনে 8জন গার্ড দেখে ভয় আর কিছু বলে না। তিয়ানা, ইরফান আর আনিতা 3জন দৌড়ে যায় রুমের দিকে। রুমের দরজা খোলা। রুমে গিয়ে দেখে রিমি পড়ে আছে ফ্লোরে, অনেক ব্লিডিং হচ্ছে। তিয়ানা গিয়ে জড়িয়ে ধরে রিমিকে। রিমির এখনো শ্বাস চলছে, গায়ের জামা কাপড় ছেঁড়া। তিয়ানা কোলে তুলে নিয়ে বাইরে আসলো। সাংবাদিক আসে সেখানে। তিয়ানা বলে, এর বিচার যদি পুলিশ কিংবা সরকার না করে, টোটাল রাস্তা আর এখানে যতগুলো স্কুল আছে সবগুলো আমি বন্ধ করে দেব। আমি নিজেই ডাক্তার, ঘটনা কি হয়েছে তার চেহারা শরীর দেখে বুঝতে পারছি। বাকিটা পরীক্ষা করার পর দেখা যাবে, রিপোর্ট লিখবো আমি। তিয়ানা রিমিকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু রাস্তার ভেতরে রিমি মারা যায়। রতন আর তার স্ত্রী হাহাকার করে কাঁদতে থাকে। তিয়ানার হাত জড়িয়ে বলে, ম্যাম, আমার মেয়ের হত্যার বিচার চাই। বিচার তো হবেই। তিয়ানা পুলিশ সুপারের কাছে ফোন করে। তিনি নিজেই সব ব্যবস্থা করলেন। তিয়ানা বাড়িতে আসে রাতে। সারাদিন অনেক ধকল গেছে ওর। চপাতে বসে চুপচাপ বসে আছে। তিয়ানার মা রিনি তার মেয়ের কাছে আসে। স্বাভাবিকভাবে কথা বলে রিনি বেগম। তোর ইন্টারভিউ কেমন কাটলো? যে আসে কেমন যেন ওরা, কিন্তু মা জানো, আজকে একটা চমৎকার ছেলে এসেছিল আমাদের ইন্টারভিউতে। যা প্রশ্ন করার হয় সেটারই কি সুন্দর উত্তর দেয়। ছেলেটা বেশ কনফিডেন্স। এরকম একজনকেই কোম্পানির জন্য একদম পারফেক্ট হবে। বাপ রে, তোর মুখে ছেলের প্রশংসা! কিন্তু আর যাই করিস, অভ্রের সাথেই কিন্তু তোর বিয়ে হবে। অভ্রের মাকে আমি কথা দিয়েছি। আবার শুরু করলা? কাজিনকে আমি বিয়ে করব না। আর অভ্র না গব্র, ওরে আমি চিনিও না। কবে দেখেছি মনেও পড়ে না। হ্যাঁ, সেটা ঠিক। তুই যখন 3তে পড়তি তখন সে 6এ পড়ে। তারপরই তো ওর চাচার কাছে, মানে আমেরিকাতে চলে যায়। ছোটবেলায় দেখেছিস, আমি সেদিন ছবিতে দেখলাম। দেখতে কিন্তু এখন অনেক কিউট হয়েছে। ওর মা তোর কথা বলল বলেই আমি আজ রাজি হয়েছি। আমার বোন কিন্তু তোকে অনেক আদর করে। অভ্রকে দেখলে তুই প্রেমে পড়ে যাবি। এই তুমি থামবে? এসব কথা বারবার কেন বলো শুনি? আমি বিয়ে করলে পরে করব, কিন্তু কাজিনকে নয়। কাজিনের সাথে কিভাবে সম্পর্ক হয় শুনি? ভাই বোন ফিল আসে, এসব খুবই বিরক্তকর। চুপ থাক, আমি কথা দিয়ে ফেলেছি। সে দেশে আসলেই আংটি পরানোর কাজ সেরে ফেলবো। দরকার হলে কালিমা পরিয়ে রাখবো। পরে সব দেখা যাবে। মা, তুমি পাগল হয়েছো কি পাইছো কি? হ্যাঁ, বড় খালামণির ছেলের ভিতরে শুনি ওরা তোমাকে কালো জাদু করেছে। আমি অভ্রকে বিয়ে করব না, ব্যাস। তিয়ানা রেগে সেখান থেকে চলে যায়। মেজাজ এমনিতেই খারাপ ছিল। হঠাৎ ওর ফোন আসে। তিয়ানা দেখে ইভানার ফোন। তিয়ানা রিসিভ করতেই বলে, হ্যাঁ ইভা, বলো। ম্যাম, রিমির ধর্ষক ধরা পড়েছে, কিন্তু পুলিশ তাকে থানাতে আনার আগে জনগণ ওকে ধরে পিটিয়েছে অনেক। হাসপাতালে যাবার পথে সে মারা গিয়েছে। চমৎকার নিউজ। কিছু জানোয়ার রূপী মানুষ আছে, ওরা মরলে খুশি লাগে। কালকে কোম্পানিতে রতন কাকার জন্য নতুন কাজের ব্যবস্থা করো। আচ্ছা ম্যাম। আর শোনো, আজকে যে ইন্টারভিউ দিতে আসলো ছেলেটার কোম্পানিতে ডাকো, তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাও। কোন ছেলে ম্যাম? কতগুলো তো ছিল। আরে, ওই যে ছেলেটা যে আমাদের কোম্পানিতে চাকরির জন্য রিজেক্ট করলো, নিজেই ওই ছেলেটাই। ছেলেটার ভেতরে কিছু একটা আছে, তাকে জয়েন করাতে হবে। ও, রেহান নাম। ঠিক আছে ম্যাম। তিয়ানা ফোন কেটে দেয়। ইভা জয়নিং লেটার তৈরি করতে থাকে। তারপর রাতে রেহানের জিমেইলে পাঠিয়ে দেয়, নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দেয় এবং কালকে আসার জন্য জানিয়ে দিয়েছে। রেহান এসেছে অফিসে। আজকে সে আর ইন্টারভিউ লবিতে বসেনি, ওয়েটিং রুমে বসে আছে। হঠাৎ সামনে দিয়ে আনিতা যাচ্ছে। রেহান তাকে ডাক দেয়। এই যে মিস, এদিকে শুনেন। আপনি আপনি এখানে কি করেন? কালকে বেয়াদবি করলেন, আজকে আবার এখানে? আসলে আপনার হাতে এক কাপ চা খাওয়া বাকি, তো তাই জন্য এসেছি। বেয়াদবি করেন, বেরিয়ে যান। দেখুন।
রেহান লেটারটা আনিতাকে দেখায়। ওর থেকে সিনিয়র পোস্টে রেহানের চাকরি হয়ে গেছে, শুধু তিয়ানা ম্যাম সাইন করলেই হয়ে যাবে। কোম্পানির ছিল এভা মেরে সাইন করিয়ে দিয়েছে। আনিতা হাঁ করে তাকিয়ে থাকে রেহানের দিকে। রেহান বলে, আপনার চুলগুলো একটু উপরের দিকে স্টাইল করলে অনেক বেশি সুন্দর লাগবে। না থাক, বেশি সুন্দর লাগলে আবার ছেলেরা পিছনে ঘুরবে। তো যান, এবার তো চা পেতে পারি নাকি? ইয়ে মানে স্যার, না মানে কালকে বলেছিলাম না আপনার হাতে চা খাবো, এবার চা নিয়ে আসেন। আনিতা এক প্রকার দৌড়ে চলে যায় সেখান থেকে। দরজা খুলে এভার রুমে ঢুকেই অবাক হয়, কারণ সেখানে রেহান বসে আছে। মানে ইভার সামনে রেহান বসা। রেহানকে দেখে আনিতা ভয় পায়। দরজা গেটে আগে রেহান গেস্ট রুমে চেয়ারে বসেছিল। এখানে কখন আসলো রেহান? রেহান আনিতাকে দেখেই বলে, আরে আপনি দরজাতে দাঁড়িয়ে কেন? আপনি এখানে কিভাবে? আপনি না ওখানে ছিলেন? আনিতা, যাও চা করে আনো। মিস্টার রেহান, আপনার সব পেপারস আমি দেখছি। আপনি পড়াশোনাতে দেখছি অনেক ভালো। ম্যাম স্পেশালি আপনার কথা বলেছে। আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে। সব পেপারস আমি রেডি করে দিয়েছি। আপনি জাস্ট ম্যামের থেকে সাইন করিয়ে আপনার চেয়ারে বসবেন। আশা করি আপনি নিষ্ঠার সাথে কাজ করবেন। ইভানের কথা শুনে রেহান মাথা নাড়ায়। আনিতা কিচেনে আসে। মাথা ঘুরছে ওর। রেহান তার পিছনে ছিল। 1 মিনিট লাগে ইভার কেবিনে যেতে। রেহান তার চোখ ফাঁকি দিয়ে কখন ইভার কেবিনে প্রবেশ করলো। আনিতার মাথা কাজ করছে না। আনিতা চা নিয়ে বাইরে আসে। রেহানকে ওয়েটিং রুমে বসে থাকতে দেখে আনিতা আবার চিন্তায় পড়ে যায়। রেহান কি দুইটো, নাকি আমি দুইটা দেখছি? ভাবতে ভাবতে রেহানের সামনে আসে। বললাম না চা বানাতে আমার জন্য। দেখলেন আমি যা বলি তাই হয়। দিয়ে যান চা। নিন। রেহানকে চা দিয়ে আনিতাই ইভানার কেবিনের দিকে যেতে থাকে। দরজা খুলে যখনই বলবে ম্যাম ভিতরে তখনই আটকে যায় আনিতা। হাতের ট্রে কাঁপতে থাকে ওর। আনিতা হাঁ করে তাকিয়ে থাকে সামনের দিকে। রেহান এখানে কিভাবে? পিছনে তাকিয়ে দেখে আগের চেয়ারে রেহান বসা। আবার সামনে ঘুরতেই দেখে রেহান ইভানের সামনে বসা। ইভানা ঘুরে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। ঘুরে তাকিয়ে দেখে আনিতা দাঁড়িয়ে আছে। ইভা বলে, দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসুন। এবার ঘুরে তাকায় পিছনে। না, সেখানে এবার রেহান নেই। আনিতা কাঁপতে থাকে। ট্রের দিকে তাকিয়ে দেখে 2 কাপ চা। আনিতা আরো চমকায়। তার স্পর্শ মনে আছে রেহানকে সে নিজেই চা দিয়ে এসেছে। তাহলে ট্রেতে আরেক কাপ চা কোথা থেকে আসলো? আনিতা কাঁপতে কাঁপতে ভিতরে আসে। রেহানকে আবার চা দেয়। রেহান মুচকি হাসে। রেহান বলে, চায়ে চিনি অনেক কম হয়েছে। আনিতা ইভানা দেখে রেহান এখনো চা নেয়নি। তাহলে সে কিভাবে বলে? ইভানা চা মুখে দিতেই অবাক। রেহানের কথা সত্য হয়েছে। আসলেই আরি, তোমার চা আজকে এমন হলো কেন? তুমি তো অনেক সুন্দর চা বানাও। চিনি একদমই নেই। আনিতা একদৃষ্টে তাকিয়ে থাকে রেহানের দিকে। রেহান মুচকি হাসে। টিয়ানা খাবার টেবিলে বসে আছে, খাবার খেতে থাকে। এমন সময় রিনির ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে অভ্রের মা কল দিয়েছে। কল করার এক পর্যায়ে অভ্রের মা বলে টিয়ানার সাথে কথা বলবে। টিয়ানার দিকে তাকিয়ে রিনি ফোন দ্রুত রেখে বলে, তোর খালামণি কথা বলবে। আংটি কেমন মডেলের পছন্দ শুনতে চায়। নে কথা বল। মা, তুমি পাগল? আরে আসতে বল, কলে আছে। নে ধর কথা বল। আমি কথা বলবো না। কি সমস্যা তোর? সমস্যা নেই কোনো, দরকারও নেই। তুমি কথা বলো ওনার সাথে। তুই কি কথা বলবি? না হলে থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেবো। তোর বাবা কিন্তু বাড়িতে নেই বলে দিলাম। টিয়ানার কপাল কুঁচকে যায়। সে ফোনটা হাতে নিয়ে ওপাশ থেকে তার খালা কিছু বলতে যাবে, তার আগে টিয়ানা বলে, খালামণি, আমি অনেক ব্যস্ত, পরে কথা বলবো, অফিসে যেতে হবে। কথাটা বলেই রিনির ফোনটা টেবিলে রেখে হন হন করে বাড়ি থেকে বের হয়। টিয়ানা দ্রুত গাড়িতে উঠে সোজা অফিসের দিকে রওনা দেয়। রিনির মেজাজ খারাপ করে তার মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রিনি তার বড় বোনের সাথে কথা বলতে থাকে। ওনারা 2 বোন, রিনি আর মিনি। মিনি হলো অভ্রের মা। 2 বোনের ভিতরে 3 বছরের গ্যাপ। ছোটবেলাতেই মিনি চেয়েছিল টিয়ানা তার ঘরের বউ হবে। এরপর টিয়ানা যখন ডক্টরেট পড়ে তখন বিষয়টা আরো ক্লোজ হতে থাকে। অভ্র দেশের বাইরে থাকে। সে যে 6-এ উঠে গিয়েছিল আর আসেনি। টিয়ানা অফিসে চলে আসে। অফিসে আসতেই সবাই জানতে পারে টিয়ানা এসেছে। রেহান সব পেপারস নিয়ে অপেক্ষা করে। রেহান রুম থেকে চলে যেতে ইভানার সামনে থপ করে বসলো আনিতা। ইভানা বোকার মতো তাকালো। আনিতার চোখে মুখে কৌতূহল ভয় কাজ করছে। ইভানা বলল, তোমার আবার কি হলো?
এমন চেহারা হাল করেছো কেন? কি হয়েছে? ম্যাম, আমার মনে হয় এই রেহান ছেলেটা অস্বাভাবিক কেউ। এরে আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? ভালো ছেলে, কথা বলে তো বুঝলাম। আপনার সামনে বসে থেকে একবারও কি বাইরে গিয়েছিল? না, বাইরে যায়নি। কেন? তোমার ওই ছেলে নিয়ে এত কথা কেন? আমার সামনেও ছিল ছেলেটা, মনে হয় সে টেলিপোর্ট করে। পাগল তুমি, কি সব গাঁজাখুরি কথা বলো, যাও কাজ করো। যত সব আজাইরা কথা, পাগলের ডাক্তার দেখাও, জলজ্যান্ত মানুষ আবার টেলিপোর্ট করে নাকি? অনিতা ভয় পায় চাকরি হারানোর, বড় ম্যামকে খেপানোর করে ইচ্ছাই নেই। যদি খেপে যায় তাহলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। কোনো দরকার নেই, কাউকে সে কিছুই বলবে না। তিয়ানা বসে অফিসের কাজ করছে। অফিসের কেরানিকে পাঠিয়েছে রতনের বাড়িতে। অনিতাকে ডাক দেয় তিয়ানা। তিয়ানার সামনে আসে সে। কালকে কতজনের জয়েনিং লেটার পাঠিয়েছে ইভানা জানো? জি ম্যাম, একজন এসেছে, রেহান। তাকে পাঠিয়ে দাও। জি ম্যাম। তিয়ানার কথা শুনে রেহানের কাছে আসে অনিতা। রেহান মুচকিয়ে হাসে। অনিতা বলে, আপনি আমার মাথা খারাপ করে দিয়েছেন। আপনি দুই জায়গাতে একই সময় কিভাবে থাকেন? নাকি আপনি ভয়ঙ্কর লোক? কি বলেন এসব? আমি আবার কখন কি করলাম? আপনি কি পাগল? যাই ম্যাম তো যেতে বলেছে। আপনি জানেন কিভাবে? আরে আপনি তো গেলেন ম্যামের রুমে, তারপর বেরিয়ে আমার কাছে আসলেন। এখান থেকে বোঝা যায় তিনি আপনাকে ডেকেছেন। সহজ হিসাব। আপনি বেশি চিন্তা করছেন। আপনি এমনিতেই সুন্দর, চেহারা যত্ন নিন, আরো কিউট লাগবে। রেহান কথাটা বলে সেখান থেকে চলে যায়। অনিতা ভাবে, তাই তো, ঠিকই তো আছে, জলজ্যান্ত মানুষ সে। কিভাবে দুই জায়গাতে থাকবে? সহজ হিসাবটা আমি যে কেন বেশি ভাবছি, এসব কিছুই না। রেহান দরজার কাছে দাঁড়িয়ে বলে, ভিতরে আসতে পারি? আসুন। তিয়ানার চোখের সাথে রেহানের চোখ পড়ে। তিয়ানা যেন চোখ সরাতেই পারে না, রেহানও চোখ সরাতে পারে না। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর তিয়ানা নিজেকে স্বাভাবিক করে রোহানকে বসতে বলে। আমি তো এই অফিসে চাকরি করব না বলে দিয়েছিলাম, তবুও অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন যে। বেশি ভাব নিয়েন না। তাই বলে আপনার রেজাল্ট দেখলাম, উত্তরগুলোও যথেষ্ট ভালো ছিল। পজিশন অনুসারে পারফেক্ট মনে হয়েছে। ঠিক আছে, নিন পেপারস, সাইন করে জমা নিন, আর আমার কেবিন দেখিয়ে দিন। আমি দেখাবো। আর ইউ মেট? হুম, তা কিছুটা পাগল, চাইলে আপনাকেও করতে পারি। হতে চান? শাট আপ। নিজে খুঁজে নাও। খুঁজতেই তো এখানে এসেছি। মানে? মানে আপনি বুঝবেন না, বাচ্চা এখনো। এই, আপনার সাহস এত বড়? হ্যাঁ, আমি আপনার বস। আপনাকে বেশি কথা বলার জন্য দুইটা কাজ আপনার করতে হবে। একটা হলো আমার পিএ হবেন, আরেকটা হলো অ্যাকাউন্ট ম্যানেজার। যান এবার। রোহান কিছু বলে না, মুচকি হাসে। সে রুম থেকে বের হয়। তিয়ানা সেদিকে তাকিয়েছিল। রেহান চলে যেতে তিয়ানার ঘোর কম্পিউটারের দিকে তাকায়। তখনই মনে হয় কেন যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। তাকে দেখে রোহান। রেহানকে দেখে অবাক হয়। কি ব্যাপার, তুমি বের হয়ে গিয়েছিলে না? আপনি রাখলে নাকের উপরে তিলটা কিন্তু আরো সুন্দর হয়ে যায়। আসি ম্যাম। রেহান এবার চলে যায়। তিয়ানা বুঝতে পারে না রেহান আবার কখন এসেছে নাকি সে যায়নি। কলিং বেল বাজছে। রেহান গিয়ে দরজা খুলে দেয়। একটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে রেহানের সামনে। লোকটার নাম হাবিন। হাবিন এসে রেহানকে মারতে শুরু করে। রেহান চুপচাপ মার খেতে থাকে। রেহানের নাকের উপর কয়েকটা ঘুষি দেয় হাবিন। রেহান ফ্লোরে পড়ে চিৎকার করতে থাকে। কারণ জিজ্ঞাসা করে না রেহান। রেহানের গা থেকে রক্ত বের হতে থাকে। হাবিন বলে, তোমার শাস্তি তোমাকে ফেরত দিচ্ছি। এরপর যদি তুমি একই কাজ আবার করো, তোমাকে আরও কঠিন শাস্তি দেওয়া হবে। নিজেকে সামলে রাখতে শেখো। আমি বলে তোমাকে কম শাস্তি দিলাম, কিন্তু সে আসলে তোমাকে আরও কঠিন শাস্তি দেবে। সাবধান থাকবে তুমি। লোকটা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। রেহান দেয়ালে হেলান দিয়ে লোকটা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর উচ্চ স্বরে হাসতে থাকে রেহান। হাসির শব্দ অনেক বিশাল, যেন রেহান একটি পাগল। রেহান হাসি থামিয়ে উঠে দাঁড়ায়। তারপর জানলা খুলে চাঁদের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিতে থাকে। টিয়ানা অফিসে এসেছে। আজকে সবাইকে মিটিংয়ে রেখেছে। বড় পদে স্যার ম্যামেরা মিটিং রুমে এসে বসে আছে। রেহানও আসলো। রেহান এখানে নতুন, সবাই বসে আছে। টিয়ানা আসলো, উঠে দাঁড়ালো সবাই। টিয়ানা বলল, সবাই তো জানেন বাবা এখন তার বিজনেসের কাজের জন্যই বাহিরে আছে। বাকি সব কিছু আমি সামলাচ্ছি। পরশু আমাদের একটা বিজনেস ডিল হতে পারে, কিন্তু আমরা আমাদের ফ্যাশন ডিজাইনকে আরও উন্নত করতে চাই।
নেক্সট যে ডিল আসছে সেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, আর সেটা আমাদের খুবই দরকার। তাই যত দ্রুত পারেন আজকের ভেতরে নতুন কোনো ডিজাইন তৈরি করে নিয়ে আসুন। আপনারা আপনাদের আন্ডারে যত কাজ করে তাদেরকে জানিয়ে কালকের ভেতরে ডেমো দেখাবেন। যান এখন। সবাই তো জানেন বাবা এখন তার বিজনেসের কাজের জন্য বাইরে আছে। বাকি সব কিছু আমি সামলাচ্ছি। পরশু আমাদের একটা বিজনেস ডিল হতে পারে, কিন্তু আমরা আমাদের ফ্যাশন ডিজাইনকে আরও উন্নত করতে চাই। নেক্সট যে ডিল আসছে সেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, আর সেটা আমাদের খুবই দরকার। তাই যত দ্রুত পারেন আজকের ভেতরে নতুন কোনো ডিজাইন তৈরি করে নিয়ে আসুন। আপনারা আপনাদের আন্ডারে যারা কাজ করে তাদেরকে জানিয়ে কালকের ভেতরে ডেমো দেখাবেন। যান এখন। তিয়ানার কথা শুনে সবাই চলে যায়। রেহান বসে আছে। তিয়ানা রেহানকে ডাকে, রেহানকে বলে, আপনি ডিজাইন জানেন? না। ও আচ্ছা, ঠিক আছে। আজকে নতুন ইন্টার্নিং আসবে কলেজ থেকে, ওদেরকে আপনি রিসিভ করবেন। তারা ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা করছে। আচ্ছা ম্যাম। 1 মিনিট, আপনার নাকে কি হয়েছে? কিছু না। রেহান চলে যায়। তিয়ানা মনে করে কালকে রেহানের চেহারাটাও ঠিকঠাক ছিল, আজকে আবার ওর কি হয়েছে। তিয়ানা এসব পাত্তা দেয় না। মিটিং রুম থেকে বের হয়ে নিজের কেবিনে আসলো। রোহানও নিজের কেবিনে আসলো। ইভানা আসে রেহানের রুমে। ইভানা রোহানকে বলে, মিস্টার রেহান সাহেব, আপনি কি ফ্রি থাকবেন? যেমন? আসলে আমরা সবাই ট্যুরে যাই, আপনিও যাবেন। আমাদের অনেকগুলো স্টাফ মিলে বছরে 2বার ট্যুরের আয়োজন করি, আপনাকে জানালাম। স্পেশালি আমাকে জানালেন, নাকি এভাবে সবার কেবিনে গিয়ে জানান? না মানে আসলে আপনি নতুন তো তাই। রোহান মুচকে হাসে। ইভানা দ্রুত রুম থেকে বের হয়ে যায়। আনিতা আসে কিছু সময় পর রোহানের রুমে। রোহান তাকায় আনিতার দিকে। আনিতা কিছুটা ভয় পায়, তবে এখন সে স্বাভাবিক। আনিতা বলে, 3 জন ইন্টার্নি আসছে, 2টো মেয়ে একটা ছেলে, তারা অপেক্ষা করছে আপনার জন্য। আনিতা হন হন করে চলে যায়। রেহান বসা থেকে উঠে দাঁড়ালো, হাতে কতগুলো পেপার। সে পেপার নিয়ে বাহিরে আসতো। তিয়ানা বারান্দায় দাঁড়িয়ে ওর বাবার সাথে কথা বলছে। কেমন চলছে অফিস? ভালোই। জানো, নতুন একটা ছেলে এসেছে। ছেলেটা বেশ অদ্ভুত। নাম রেহান। এমনিতে চুপচাপ থাকে, কিন্তু যখন কথা বলে তখন অনেক ফটফট উত্তর দেয়। ছেলেটার ভেতরে কেমন যেন একটা অন্যরকম বিষয় আছে। চোখ দুটো কেমন যেন ভিন্ন টাইপ। মুখে কোনো দাড়ি নেই। বা সব তো দেখি মনোযোগ দিয়েই দেখছো, তাহলে মনে মনে কি ওই ছেলে ঘুরছে? ধ্যাত, তুমি যে কি বলো না বাবা। রাখলাম, কাজ আছে। টিয়ানা দ্রুত ফোন কেটে দেয়। টেবিলের কাছে আসলো। চেয়ার টেনে বসতেই চোখ চলে যায় পেপারে ওয়েট দিয়ে কতগুলো কাগজ সাজিয়ে রাখা। টিয়ানা পেপারে ওয়েট সরিয়ে কাগজগুলো হাতে নেয়। খুব ইউনিক আর নতুন ফ্যাশন ডিজাইন করা। টিয়ানা এটা দেখে হা হয়ে গেল। এত সুন্দর আধুনিকতার যুগে অল্ডের কিছু বিষয়কে এমনভাবে প্রেজেন্টেশন করা যেন এটা পারফেক্ট কোনো মডেল দিয়ে যদি শ্যুট করা হয় তবে ডিজাইনটা পুরো দেশকে চমকে দিবে। কিন্তু এটাকার ডিজাইন কে রাখলো? টিয়ানা সিসি ক্যামেরা ফুটেজ চেক করে, কিন্তু সে অবাক হয়, কারণ ক্যামেরাতে কাউকেই দেখা যাচ্ছে না। শুধু দেখা গেছে পেপারে ওয়েটের নিচে কতগুলো কাগজ রাখা। টিয়ানা কয়েকবার চেক করলো, কিন্তু 1 মিনিটে ফুটেছে কিছু যেন নেই। টিয়ানার মাথা খারাপ হয়, কি করবে বুঝতে পারছে না। কিন্তু ডিজাইনগুলোর প্রেমে পড়ে যায় টিয়ানা। ইন্টারনিয়াররা বসে আছে। রোহানকে দেখে ওরা উঠে দাঁড়ায়। অরিন, মিশিয়ার, ফারাদ, 3 জন পিচ্ছি ইন্টারনিয়ার। রেহান ইশারায় বসতে বলে। রেহানকে দেখে অরিন আর মিশি হা হয়ে যায়। কি সুন্দর দুটো চোখ রেহানের। রেহান মুচকি হেসেই বলে, তোমাদেরকেই ইন্টার্ন হিসেবে সিলেক্ট করেছে কোম্পানি, আমার আন্ডারে পাঠিয়েছে। বলো, তোমরা ফ্যাশন সম্পর্কে কি জানো? প্যাশন বলতে স্টাইল, পরিবর্তন এবং গ্রহণযোগ্যতার সন্তুষ্টিকে বোঝায়। সাধারণত মানুষের রুচিবোধ সম্বন্ধিত ডিজাইন যখন সবার মাঝে প্রচলন শুরু হয় তখন তাকে প্যাশন বলে। অরিন মেয়েটা কিউট করে কথা বলে। রেহান অরিনকে দেখছে, অরিনও রোহানকে দেখছে। অরিন একটু বেশি খোলামেলা পোশাক পরতে পছন্দ করে। টি শার্টের উপরে হাতা খাটো শার্ট পরেছে। লেডিস টাইট
3/4 পড়েছে। রেহান চোখ সরাতে পারছে না তার দিক থেকে। অরিন সেটা বুঝতে পেরে মনে মনে বলে। এরকম স্যার থাকলে তো সুবিধা আমার, চাকরি পুরাই পাক্কা হয়ে যাবে। অরিন একটু ফ্লার্ট করতে থাকে, শার্ট একটু ফাঁকা করে দিয়েই বলে। স্যার, আপনার চুলগুলো এলোমেলো, আপনি এখনো অবিবাহিত তাই না? কিভাবে বুঝলে? বউ বা গার্লফ্রেন্ড থাকলে গুছিয়ে দিত আপনাকে। হয়তো। এমন সময় ইভা আসে, সবাইকে বলে। তিয়ানা ম্যাম ডাকছে সবাইকে। রেহান বের হয়, ইন্টারভিউটার ডাক দেয় পিছনে আসার জন্য। মিশি অরিনকেই বলে। তুই এমন করছিস কেন স্যারের সাথে? নামটাও তো জানা হয়নি। তুই বুঝবি না, ইন্টার্নি করছি বেশি নাম্বারের জন্য। উনি যদি উপরের সবাইকে আমার জন্য রিকমেন্ড করে তাহলে আমারই লাভ। তুই পারিসও বটে। কানে কানে কি বলছিস? চল জলদি। সবাই আসে তিয়ানার সামনে। রেহান সবার সামনে এসে তিয়ানা বলে। আজকে একটা চমক ঘটেছে। রেহান সাহেব, টেবিল থেকে গ্লাসটা সরান তো। যাই হোক, আমার টেবিলে আজকে। তিয়ানা পুরো কথা শেষ করতে পারেনি। রেহান পানির গ্লাস সরাতে হাত ফসকে সেটা পড়ে যায় পেপারসের উপর। সাথে সাথে পেপারসগুলো ভিজে যায়। তিয়ানা চিৎকার করে ওঠে। শিট, কি আজব আপনি! পাগল হয়ে গেছেন? চোখে কি সমস্যা আপনার? কিভাবে একটা গ্লাস সরাতে হয় সেটা জানেন না? দিলেন তো ডিজাইন করা নতুন ড্রেসের পেপারসগুলো নষ্ট করে। আজকে কে যেন আজকে কে যেন টেবিলে এসে কাগজগুলো রাখে, আর আপনি সেটা নষ্ট করে দিলেন। আপনার চোখে ডাক্তার দেখানো দরকার। ফালতু যত সব লোক। ধুর, মেজাজটাই বিগড়ে দিল। সবাইকে পেপারসটা দেখানোর জন্য ডেকেছি, আপনি সব নষ্ট করে দিলেন। গেট আউট মাই রুম। তিয়ানার করা অপমানে রেহান মাথা নিচু করে নিল। এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না। রেহান দ্রুত রুম থেকে বের হয়ে যায়। অফিস থেকে বাইরে চলে আসে। ভালো লাগছে না ওর। কিছু সময় পর দুটা দামি গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে বেশ সুদর্শন একটা ছেলে নামলো। পিছন থেকে গাড়ি থেকে সিকিউরিটি গার্ড এসে ছেলেটার পিছনে দাঁড়ালো। ছেলেটার নাম আরমান। আরমানের গায়ে স্যুট বুট পরা, বেশ ভালোই লেগেছে। রেহান সেদিকে তাকিয়ে থাকে। আরমানকে সবাই চেনে, বিজনেসম্যান সে। আরমান তিয়ানার অফিসে আসলো। সবাই আরমানকে দেখে অবাক। আরমান সোজা তিয়ানার কেবিনে আসে। ওদিকে রেহান দাঁড়িয়ে আছে। পাশে আনিতা আসলো। আনিতা এসে রেহানকে বলল। দুঃখিত রেহান স্যার, কেন? কালকে আপনাকে আমি অন্য কিছু ভাবছিলাম, কিন্তু আপনি সেরকম কিছুই না। অ্যাবনর্মাল কিছু নাকি ভৌতিক? না মানে আসলে বুঝতে পারছি না কি বলবো। তবে আজকে তিয়ানা ম্যাম অনেক বকা দিল আপনাকে। কোনো ব্যাপার না। দুজন গল্প করছে। ওদিকে আরমানকে দেখে তিয়ানা কিছুটা অবাক হয়। আরমান সোজা তিয়ানার সামনে চেয়ারে বসলো। তিয়ানা বলল। এখানে কি চাই তোমার? মিস তিয়ানা, নতুন ডিল করতে যাচ্ছ শুনলাম, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো ডিলটা আমার খুবই প্রয়োজন। দেখো, বিজনেসের সবার প্রয়োজনীয়তা আছে, কিন্তু সবারটা দেখলে চলে না, নিজেরটা দেখা দরকার। কিন্তু তিয়ানা, তুমি জানো না আরবান বিজনেসের জন্য কি কি করতে পারে। সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার সাথে কথা বলে লাভ নেই। চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি, তারপর দুজনে মিলে বিজনেস করব। তোমাকে বিয়ে কে করবে? বেরিয়ে যাও অফিস থেকে। আরমান মুস্কি হাসে। তিয়ানার গাল টেনে ধরে। তিয়ানা চালানোর চেষ্টা করতে আরমান তিয়ানার গালের কাছে মুখে নেই বলে। সাপের বিষ যদি বিষাক্ত না হয়, তবে সেই সাপের বিষ প্রয়োজনীয়তা কিসের? তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, নিলে না। তোমার অবস্থা কি হবে সেটা কেবল আমি জানি। গুড বাই মাই ডিয়ার। আরমান কথাগুলো শেষ করেই আরমান তিয়ানার নাকে আঙ্গুল দিয়ে স্পর্শ করে যাবে। ঠিক তখনই আরমানের হাত কে যেন চেপে ধরে। ঘুরে তাকিয়ে দেখে নতুন একটি ছেলে। ছেলেটা রোহান। তিয়ানা অবাক হয়। রোহানকে হুট করে রুমে দেখবে ভাবেনি। রেহানের হাতে হাত মোজা লাগানো। রেহান আরমানের হাত ধরে সেটা বেঁকিয়ে আর বলে। ম্যামকে ছোঁয়ার খুব শখ। তোর এই হাতের অবস্থা কি হবে সেটা জানিস না। চুপচাপ এখান থেকে চলে যা। আরে ভাই হাত ছাড়, আমার লাগছে হাতে। ওই হাসিব, সরাটাকে কে ভাই এটা? হাসিব সহ সিকিউরিটিরা এগিয়ে আসে রেহানের দিকে। রেহান ঘুরে তাকায়। রেহানের চোখ দেখে কেউ ভয়ে এগিয়ে আসতে পারে না। রেহানের শক্তি দেখে সিনক্রেট হবে দেখে তিয়ানা দ্রুত বলে। কি করছেন আপনি? আরমানের হাত ছাড়ুন। রেহান সাথে সাথে হাত ছেড়ে দেয়। আরমান আহ করে ওঠে। নিজেকে স্বাভাবিক করে আরমান রেহানের দিকে তাকিয়ে বলে। ব্লাডি বাস্টার্ড, হু আর ইউ? আরমান চলে যাও। ওরে তো আমি দেখে নেব, চলো সবাই। আরমান বের হয়ে যায়। তিয়ানা থপ করে চেয়ারে বসে চোখ নিচু করে মাথায় হাত দিয়ে বলে।
কি সমস্যা আপনার? আপনাকে আমি বকলাম, তবু আপনি এসে আমাকে... তিয়ানার সামনে তাকায়, রেহান নেই। তিয়ানা রুমের চারপাশে তাকালো, রেহান কোথাও নেই। তিয়ানা বলল, কোথায় গেল লোকটা? কি আজব, কখন যে আসে কখন যে যায় সেটাই বুঝতে পারি না। আইনটা কপি আনতে গিয়েছিল। কপি আনার সময় অরির সাথে দেখা হয়েছিল। তখন দেখে রোহান বাহিরে নেই। আনিতা অরিনের সাথে কথা শেষ করতে যখন আবার বাহিরে তাকায়, দেখে রোহান সেখানে দাঁড়িয়ে আছে। আনিতা বলে, কোথায় গেছিল ছেলেটা? কখন যে আসে কখন যায় বোঝাই যায় না। আনিতা কফি নিয়ে রেহানের কাছে আসে। রেহানের হাতে হাত মোজা পরানো। এমন সময় আরমান বাহিরে আসতো, গাড়িতে উঠে যাবে, তখনই চোখ চলে যায় দূরে একপাশে দাঁড়িয়ে থাকা রেহান আর আনিতার দিকে। আরমান একবার ঘুরে পিছনে তাকায়, আবার সামনে তাকায়, হাসি বলে, গাড়িতে উঠুন স্যার। ওদিকে দেখো, ওই ছেলেটা না? হ্যাঁ স্যার, ওই ছেলেটা। সে না ভিতরে ছিল? আমি তো ওর আগে বের হলাম। সে এখানে কখন আসলো? জানি না, বাট সে আপনার সাথে বেয়াদবি করছে। হ্যাঁ, ছেলেটার ব্যাপারে খোঁজ নাও। সে অফিসের কি হয়, কি করে, নাম কি, সবকিছু খোঁজ নাও। ঠিক আছে স্যার। ওরা সেখান থেকে চলে যায়। রেহান আর আনিতা কফি শেষ করে ভিতরে আসে। ভিতরে আসতেই নিচের কেবিনের ভিতরে তিয়ানাকে দেখে রেহান অবাক হয়। তিয়ানা সচরাচর কারো কেবিনে আসে না। অফিসের সবাই অবাক হয়েছে। রেহানের জন্য তিয়ানা অপেক্ষা করছে। ম্যাম, আপনি? আসলাম, দেখছিলাম কি করছো। কোথায় ছিলে? বাইরে ছিলাম, অনিতার সাথে কফি খাচ্ছিলাম। আনিতা? কেন, ওনার সাথে কফি খাবেন? আপনি কোনটা জানতে এসেছেন? না কিছু না। ও হ্যাঁ, তুমি কি সবসময় হাতে মোজা পরো না কি? না, কারোর স্পর্শ করার সময় পড়ি। কেন? আমার একটু অ্যালার্জি সমস্যা তো। কারোর শরীরকে যদি হাত দিয়ে স্পর্শ করি তাহলে অ্যালার্জি হয়, সাথে অনেক কাশি, কাশতে কাশতে গলা ব্যথা হয়, কথা বলতে কষ্ট হয় তখন। এটা আবার কেমন অ্যালার্জি? নাম শুনিনি তো। সবার হয় না তো, তাই। ও, আমার কাছে দেখাবে রোগটা? আমি ডাক্তার। ও। দুজন দাঁড়িয়ে থাকে। তিয়ানা চায় না, রেহান কিছু বলেও না। দুজন দুজনের দিকে দেখতে থাকে। তিয়ানার মনে চলে, লোকটাকে এত বকলাম, কোনো পাত্তা নেই। ওদিকে রেহান ভাবে, ম্যাম কি পাগল? এভাবে দেখলে মানুষ কি বলবে? আজকে কোম্পানির একটা ডিল হবে, সেখানে উপস্থিত হয়েছে আরমান, তিয়ানা সহ আরো কয়েকজন। তিয়ানার সাথে ইভানা, রেহান আর আনিতা এসেছে। আরমানের সাথে হাসিফা সহ আরো কয়েকজন। ডিল শুরু হয়। যা যা প্রজেক্ট সেটা প্রেজেন্টেশন করতে ব্যস্ত। ডিলার সৈকত সাহেব বলে, এই কাজটা কোম্পানি করতে 20 কোটি টাকার প্রয়োজন, যেটা আমি দিব, কিন্তু ডিজাইন যেন ভালো হয়। তোমরা কে ইচ্ছুক ডিলটা নিতে? আমি তো চাই ডিলটা আমার সাথেই হোক, কারণ আপনার সাথে যতবার ডিল করেছি ততবারই লাভ হয়েছে, তাই এবারও সেটা হাতছাড়া করতে চাচ্ছি না। কিন্তু ডিলটা আমার প্রয়োজন, তুমি চাইলেই তো সেটা হবে না। আরমান সাহেব, এই ডিলের জন্য আমি অনেক ডিজাইন তৈরি করেছি। আমার জন্য এসবের প্রয়োজন পড়ে না। তবে তিয়ানা কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ রেহান তিয়ানাকে থামিয়ে দেয়। তিয়ানা রেহানের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। রেহান বলল, ডিলটা আমাদের চাই না, আরমান সাহেবের সাথে ডিলটা করুন। চলুন ম্যাম। কি ডিল চাও না মানে? কি সমস্যা তোমার? ডিলটা আমার অতি প্রয়োজন। কি বলছো কি? আমার মনে হচ্ছে এই ডিলে আমরা লসে পড়বো ম্যাম, তাই কথা শুনুন, ডিলটা ক্যান্সেল করুন। আপনার কোম্পানির যে কোয়ালিটি, তাতে আপনি নিজেই ডিলার হতে পারবেন, অন্য ইনভেস্টরের দরকার পড়ে না। মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য নিজেরাই কাজ করতে পারবেন। এই ডিল নিলে লস হবে। তুমি কি পাগল? কি বলছো? সৈকতকে চেনো তুমি? এই অবধি যত লাভ করেছি সব ওনার মারফত। ডিল হাতছাড়া করা যাবে না। আমার যেটা বলার সেটা বললাম, বাকিটা আপনার ইচ্ছা। রেহান আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। তিয়ানা বুঝতে পারে না এখন কি করবে। রেহান তো মাত্র জয়েন করেছে, তার উপর সে নিজেকে এখনো সঠিকভাবে প্রমাণ করতে পারেনি, অথচ সৈকতের ডিল নিয়ে রেহান এমন কথা বলল। তিয়ানা কি করবে? তিয়ানার কি হলো কেউ জানে না। সে রেহানের কথাতে মতে। বেশ কিছু সময় পর তিয়ানা বলল, আচ্ছা, আমি কোনো কারণ দেখছি না, তবু আমি ডিলটা ক্যান্সেল করলাম। সৈকত চলে যায় সেখান থেকে। তিয়ানা চুপচাপ চেয়ারে বসে, বাকিরাও চলে যায়। ইভানা আর আনিতার সামনে বসতো। স্যাম কি ভাবছেন? ডিল তো অ্যাকসেপ্ট করলেন না, অনেকটা লস যাবে এবার। স্যার থাকলে হয়তো এমন হতো না। রেহান স্যার কেন এমন করলো বুঝলাম না। ওনার উপর আমার কেমন যেন অন্যরকম সন্দেহ লাগে।
তোমরা যাও তো, রেহানকে ডেকে দাও। রোহানকে ডাকতে ওরা দুজন বাইরে আসে, কিন্তু ওখানে রোহান নেই। রোহানকে অনেক জায়গায় খোঁজে, কিন্তু সেখানেও নেই ও। হঠাৎ ওদের কোম্পানির ইন্টারভিউতে দেখতে পায়। অরণিরা এগিয়ে আসে, ইভানাকে বলে, ম্যাম, তিয়ানা ম্যাম কি ভিতরে? ওনার একটা নিউজ দেবার আছে। ভেতরে আছে, যাও। অরণিরা চলে আসে ভিতরে। অরণি খুশি, কারণ অরণির কাছে যে নিউজটা আছে সেটা তিয়ানা পেলে অরণি আরও তিয়ানার কাছে চলে আসবে। অরণি বলে, ম্যাম, একটা কথা ছিল। তোমরা নতুন ইন্টার্নি না? হ্যাঁ। কিছু বলবা? ম্যাম, আপনি এবার অনেক লস করতে যাচ্ছেন। কিসের লস? আপনি তো গতদিন বলেছিলেন আপনি যে ডিলটা নিতে যাচ্ছেন নিউ প্যাশন কোয়ালিটি নিয়ে। আমরা আপনার কথা মতো বাজার চার্ট দেখলাম, খোঁজ নিলাম। নিউ প্যাশনের থেকে এখন ওল্ড প্যাশনকে নতুনভাবে প্রেজেন্ট করলে বেশ চলছে। এজন্য আপনি যে ডিল করেছেন সৈকতের সাথে, আপনি হয়তো খোঁজ নেননি। সৈকত লসে পড়েছে লাস্ট 6 মাসে 100 কোটি টাকা। আপনার কোম্পানির নতুন প্যাশন ডিজাইনগুলো তিনি আরমানের কাছে বিক্রি করে চড়া দামে, আর সেই প্যাশনের স্টাইলগুলো আপনার কপি হয়। আর তাছাড়া সৈকত লসে পড়েছে নতুন প্যাশনে টাকা ইনভেস্ট করে। আপনার থেকে লাভ করতো, কিন্তু সেটা আপনার কোম্পানির নামের জন্য। এজন্য আপনাকেই তিনি ইনভেস্টের জন্য এসেছিল। আপনি হয়তো এবার লসে পড়বেন ডিলটার জন্য, তবে আমরা চেষ্টা করব নতুন হিসাবে। মার্কেটে খোঁজ নিয়েছি আপনার কথা মতো। অরণির কথা শুনে তিয়ানা অবাক হয়। সে হা করে তাকিয়ে থাকে অরণির দিকে। তিয়ানা বলে, আমি যে সব বলেছি এটা তোমরা কোথা থেকে জানলে? রেহান স্যার বলেছে, তিনি নিজেই আমাদের সাথে ছিল। তিনি বলেছিল ডিলটা হলে সমস্যায় পড়বে কোম্পানি, এজন্য আমরাও এসেছি, কিন্তু ইন্টার্নি বলে ভিতরে আসার অনুমতি পাইনি। ও আচ্ছা, চিন্তা নেই, ডিলটা ক্যান্সেল করে দিচ্ছি। নতুন পুরনো ডিজাইন মিশিয়ে একটা বেস্ট ডিজাইন তৈরি করো। ইয়েস ম্যাম। আর তোমাদের আজকে কার্ড পাঠিয়ে দেব, এরপর সবখানে যেতে পারবা। ওরা চলে যায় রুম থেকে। তিয়ানা রোহানের কথা ভাবতে থাকে। ছেলেটা কি দারুণ। ছেলেটা যেহেতু অহেতুক যেন কথাই বলে না, কিন্তু রোহান যা বলে সেটা ডিরেক্ট বলে। তিয়ানা রোহানকে খুঁজতে বের হয়। রোহান ছাদে দাঁড়িয়ে আছে। রাত হয়েছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকে দেখে আনিতার নাম্বারের থেকে কল। আনিতা মেয়েটা রোহানকে বেশ পাত্তা দিয়েছে, কারণ আজকে অফিসে রেহানকে নিয়ে জয়কার অবস্থা। রেহান অফিসে ছিল না। রেহান কল রিসিভ করে। এই স্যার, কোথায় আপনি? কোনো খোঁজ নেই যে। বুঝছেন, পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে, তবে কাউকে চোখ ভরে আরেকবার দেখতে চাওয়ার অসুখ ভয়ঙ্কর। আমি সেই অসুখে ভুগছি। হ্যাঁ, কি বলেন এইসব? এটা কেমন ধরনের কথা? জানেন, আমি একজনকে খুব ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম যে পরের জন্মেও যেন তাকেই চাইতাম। কিন্তু সে আমার হয়নি, সে আমার কাছেও আসেনি। মেয়ে মানুষ ভালোবাসি না, আমার পাশে কেউ নেই। আনিতা চুপ থাকে। ওপাশ থেকে রোহানের মন খারাপের কণ্ঠস্বর শুনতে পায়। আনিতা ভাবতে থাকে কি বলবে। হঠাৎ তার মনে হলো, কিছু মনে না করলে আমি কি আপনার পাশে থাকতে পারি, মানে বন্ধু হিসেবে? আপনি কি ভার্জিন? রেহানের এমন প্রশ্ন শুনে আনিতার বুকটা কেমন যেন করে উঠল। কি বলবে সে বুঝতে পারছে না। আনিতা ভার্জিন নয়, তার কাজিনের সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল, আর তাতেই বহুবার ওরা ডেট করেছে, কিন্তু রেহানকে সেটা বলবে না। আনিতা রিপ্লাই করে, হ্যাঁ, আমি ভার্জিন, কিন্তু কেন বলুন তো? তাহলে আপনাকে আমার দরকার। মানে? আপনি বুঝবেন না। দেখা করবেন আমার সাথে? কখন? যখন ইচ্ছে, তবে রাতে হলে ভালো হয়। আমার বাড়িতে আসতে পারেন। আপনার বাড়ি, তাও আবার রাতে? কি বলছেন আপনি? রেহান ফোন কেটে দেয়। আনিতা বকার মতো ফোনের দিকে তাকিয়ে থাকে। মাথা ঘোরাচ্ছে ওর। ছেলেটাকে যেমন ভেবেছিল রোহান তেমন নয়, বেশ বেয়াদব বলে মনে হচ্ছে, কিন্তু আনিতা তাকে বকা দিল না, দু কথা শোনালো না কেন? আনিতাও কি মনে মনে অন্য কিছুর দিকে যাচ্ছে? রেহান অফিসে বসে আছে, সামনে অরণি দাঁড়িয়ে। অরণি রেহানকে নানা রকমভাবে হেল্প করতে থাকে। রেহানের মন খারাপ। হঠাৎ অরণি প্রশ্ন করে, স্যার, আপনার কি মন খারাপ অনেক? হ্যাঁ, আজকে আমার মন খারাপের দিন। জানতে পারি? হ্যাঁ, জীবন 3 অধ্যায়ে পরিচিতি পায়, তা জানো? সয়ে যায়, রয়ে যায়, বয়ে বেড়ায়। আমার ক্ষেত্রে সবকিছু ঘটেছে। প্রথমে সয়েছি, তারপর জীবনে সেগুলো রয়ে গেছে, আর এখন সেগুলো বই নিয়ে বেড়াচ্ছি। মানে স্যার, কি হয়েছে? আমি একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু সে আমার হয়নি। আজকের দিনে সে আমাকে ছেড়ে চলে গেছিল।
অরিনি চুপ করে তাকিয়ে থাকে রেহানের দিকে। কত বছরের সিনিয়র, অথচ দেখতে কত মিষ্টি। বয়সটা যেন তার থমকে গেছে। মুখে কোনো দাড়ি নেই, একদম কিউট দেখতে। বিশেষ করে চোখ আর ঠোঁট দুটো আরো কিউট। অরণি রোহনের কাছে হারু সরে যায়। অরণি বলে, স্যার, তারপর কি হয়েছিল? শুনতে চাও? জি স্যার। তাহলে একদিন এসো আমার বাড়িতে, কফি খেতে খেতে না হয় সবটা বলবো। ঠিক আছে স্যার, আমি আসবো। অরণি কথা বলে চলে যেতে থাকে। হঠাৎ রোহান তাকে প্রশ্ন করে। অরিন, জি স্যার। তুমি কি ভার্জিন? অরণি থমকে যায়। হঠাৎ এমন প্রশ্ন কেন? তবে অরণি এমনিতেই আধুনিক মেয়ে। সে প্রশ্নটা খুবই নর্মাল ভাবে নিয়ে বলো, অফকোর্স আই এম ভার্জিন অ্যান্ড আই হ্যাভ নো বয়ফ্রেন্ড। আচ্ছা, যাও এখন। রেহান নিজের চেয়ারে বসলো। তিয়ানা, সে সবসময় অফিসে আসে। রেহানের কেবিনে সামনে দিয়ে তিয়ানা তার রুমের দিকে যাচ্ছিল। রেহানকে দেখতেই সে থমকে যায়। তিয়ানা বুঝতে পারে না ওর কি হয়েছে। সে কখনো ছেলেদের দিকে এভাবে তাকাতো না, কখনো সে অনুভবও করেনি। কিন্তু রেহানের প্রতি ওর অনেক আকৃষ্টতা কাজ করে। রেহান তাকিয়ে তিয়ানার দিকে চোখে চোখ করে। তিয়ানা তখনই রেহানের কেবিনে আসতো। ম্যাম বসুন। কালকে তোমাকে ডেকেছিলাম, তুমি আসোনি কেন? ম্যাম, আমার মনে হয়েছিল হয়তো আমার চাকরিটা থাকবে না, তাই চলে গিয়েছিলাম। বেশি বোঝো তুমি। শোনো, আজকে আমি অন্য শহরে যাব, সেখানে আমার ক্যাম্প আছে। তুমি আর ইভানা যাবে আমার সাথে? ঠিক আছে ম্যাম। তিয়ানা চলে যায়। রেহান হিসাবগুলো সুন্দর করে সাজিয়ে ফেলেছে। কখন কোথা থেকে টাকা আসছে, কত টাকা আসছে সেটার একটা চার্ট বানিয়ে ফেলে হিসাবের খাতায়। কাজ শেষ করে রেহান বাইরে আসলো। আনিতা রেহানকে দেখে রেহানের প্রতি আনিতা আজকে একটু বেশি আকৃষ্ট হচ্ছে। রেহান সে স্টোর রুমের দিকে এগিয়ে যায়। আগের বছরের খাতাগুলো চেক করবে সে। রেহান ভিতরে এসে দাঁড়ায়। সেই সময় আনিতাও ওইদিকে যায়। দরজার কাছে যেতেই আনিতার হাত ঠাস করে টেনে ভিতরে নিয়ে যায় রেহান। আনিতা চমকায়। দেওয়ালের সাথে হেলান দিয়ে আনিতাকে দাঁড় করালো। আনিতার বুকটা ধুকপুক ধুকপুক করতেই শুরু করলো। কি বলবে বুঝতে পারছে না। দুজনের কারো কোনো কথা নেই। রেহান আনিতার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তারপর আস্তে আস্তে রেহান আনিতার ঠোঁটের কাছে এগিয়ে যায়। আনিতার কানে স্পর্শ করে রেহান। আনিতা কেঁপে উঠল। রেহানের শার্ট দুটো হাতের মুষ্টিবদ্ধতে চেপে ধরল। আনিতা কাঁপছে। রেহান তার হাত মোজা পরিহিত হাত দিয়ে আনিতার নাক স্পর্শ করে। আনিতা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, স্যার, কি কি করছেন? আমাকে ছাড়ুন। আমি তো ধরে রাখিনি। আপনি কি চান? নিজে জানি না, তবে মনে হচ্ছে তোমাকে চাইছে আমার মন। এটা কি সত্য? সত্য। আজকে যা হয়ে যাক, আমি তোমাকে চাই। কেন চান? জানি না। আমার অনেক হানিতা আর কথা বলতে পারে না। রেহান আনিতার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। হানিতা থরথর করে কাঁপছে। পুরো শরীর যেন আবেশে কেঁপে ওঠে। আনিতা আর দেরি করে না। আনিতা রোহানের মাথার পেছনে হাত দিয়ে নিজের ঠোঁটের দিকে রেহানকে চেপে ধরে। পুরো 2 মিনিটে একে অপরকে কিস করতে থাকে। রেহান ছেড়ে দেয় আনিতাকে। তারপর আনিতার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে রেহান সেখান থেকে ফাইল নিয়ে বের হয়ে আসে। আনিতা যেন একটি ঘরের ভিতরে পড়ে যায়। কিছু সময় ঘর কাটিয়ে সে অনুভব করে কেমন একটা গন্ধ তার নাকের উপরে বিরাজ করছে। এতক্ষণ ছিল না, কিন্তু রেহান চলে যাওয়ার পর থেকে আনিতা গন্ধটা পেতে থাকে। কেমন একটা প্রাণীর গন্ধ, মানুষের কোনো গন্ধ না। তবে কি স্টোর রুমের কোনো ইঁদুর বা বিছা ঢুকেছে? কিন্তু প্রথমে তো গন্ধ পেল না। অনেকদিন যাবৎ যেন প্রাণীটা গোসল করেন এমন গন্ধ। আনিতা দৌড়ে ওয়াশরুমে যায়। মুখে চোখে পানি দেয় সে। গন্ধটা কম হয়ে গেছে। হাতের মুষ্টিটা খুলল। রেহানের বাড়ির ঠিকানা। আনিতা আবার কেঁপে উঠল। মন সায় দিচ্ছে না তার। বাড়িতে যাবে আনিতা, কিন্তু কেন? গন্ধটাও বা কিসের? হঠাৎ রোহানের প্রতি আনিতার এত আগ্রহ কেন? আরমান ড্রিঙ্কস করছে। হাসি পাচ্ছে তার সামনে। আরমানের দিকে তাকিয়ে হাসি বলল, স্যার, ছেলেটার নাম রেহান। সে নতুন অ্যাকাউন্ট ম্যানেজারও, টিয়ানার অ্যাসিস্ট্যান্টও। থাকে কোথায়? ওর আগে পিছে কে আছে? স্যার থেকে এলাকার বাহিরে, আহুরা জঙ্গলের আগে যে বিরাট বড় বাড়ি আছে, প্রাসাদের মতো সেইখানে। শুনেছি ওটা তার বন্ধুর বাড়ি। তাকে ওইখানে থাকার অনুমতি দিয়েছে, পেপারসও আছে। কিন্তু সে ওখানে কেন থাকে? তার নাকি টাকা নেই, এর জন্য ফ্রিতে থাকার জন্য ওই জায়গায় বেছে নিয়েছে। ওর টাকা নেই? পরিবারে কে কে আছে? সেটা জানি না, তবে যতটুকু খোঁজে পেলাম তার গ্রামে বৃদ্ধ মা বাবা আছে, এই জন্য যতটুকু পারে ফ্রিতে থাকতে পারে আর কি। ছেলেটাকে উঠে আনার ব্যবস্থা করতে হবে। ওর জন্য ডিলটা তিয়ানা নিল না। শওকতের থেকে তিয়ানা ডিল নিলে
আমি সেই টিলে 12টা বাজাতাম। আপনার সাথে তিয়ানার বা আরাফ সাহেবের শত্রুতা কেন? টিয়ানা আর আমি ছিলাম ক্লাসমেট। টিয়ানাকে আমি ভালোবাসতাম। অনেকবার প্রপোজ করেছি। সে তো কোনো ছেলের দিকে তাকাতো না। অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি। টিয়ানাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওর বাবা আমাকে পুলিশে দিয়ে ধরিয়ে দেয়। টিয়ানা আমাকে সবার সামনে চড় দেয়, কারণ আমি ওকে টিস করতাম। টিয়ানা মেয়েটাকে ফেলে তার বাবার সব সম্পত্তি আমার হবে, টিয়ানাও আমার হবে। আর যদি না পারি তাহলে টিয়ানাকে তো আমি ধ্বংস করবই। আর যদি না পারি তাহলে টিয়ানাকে তো আমি ধ্বংস করবই। তাহলে এখন প্ল্যান কি? ওদের অফিসে নতুন ইন্টার্ন নিয়ে এসেছে। ওদের ভিতরে ফারাদ ছেলেটা আমার হয়ে কাজ করে। তাকে বলো টিয়ানার গাড়ির ব্রেক নষ্ট করে দিতে। সেটা যদি না পারে তাহলে তপুকে খবর দাও। টিয়ানা যখন বের হবে কোথাও, তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে। টিয়ানা না থাকলে আর কিছুই করতে পারবে না। সে দুর্বল হয়ে যাবে। তখন সব রকমে আমি তাকে অ্যাটাক করব। ঠিক আছে স্যার, আমার মনে হয় ফারাদকে নয়, পরে কাজে লাগানো যাবে। এখন তপুকে দিয়ে কাজটা করিয়ে ফেলি। আচ্ছা বেশ। হাসিব চলে যায় রুম থেকে। হাসিব রুম থেকে যেতেই হঠাৎ আরমানের রুমের লাইট একাই জ্বলছে ও নিভতে শুরু করলো। আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু পরক্ষণে সে অনুভব করে কে যেন তার দিকে তাকিয়ে আছে। আরমান বলে, কে কে ওখানে? হঠাৎ আবার আলো জ্বলে ওঠে। পুরো রুমটা তখন ফাঁকা, সবকিছু স্বাভাবিক। আরমান যেন হাঁপ ছেড়ে বাঁচে। তিয়ানা জানি না রোহানকে সে কেন নিয়েছে, কারণ তিয়ানা বারবার অকারণে রেহানের কথা মনে পড়ছে। রেহানের ভিতরে কিছু একটা আছে যেটা তিয়ানাকে ভাবতে বাধ্য করে রেহানের কথা। তিয়ানা বের হয় অফিস থেকে, সাথে ইভানা আছে। তিয়ানা দেখে রেহান আনিতার সাথে গল্প করছে। তিয়ানা সেদিকে তাকায়। আনিতার সাথে রেহানের বেশ ঘনিষ্ঠতা বেড়েছে। রেহান চলে আসতে চাপে, তখনই আনিতা রেহানের হাত ধরে বলে, শোনো, আমি বাড়িতে বলেছি অফিসের কাজের জন্য একটা ট্যুর আছে। আমার রাতে বাইরে থাকতে হবে। বাসায় কিছুই বলেনি। তবে আজকে আমাকে দ্রুত বাসায় যেতে বলেছে বাবা। দেখি। কোনো ব্যাপার না, তবে তুমি 11 তারিখ রাতে আসবে। কিন্তু তোমার ঠিকানা অনেক দূরে, যেতে 2 ঘন্টা লাগবে। তাতে কি, আসলে তো তোমার সাথে আমার কাজ শুরু হবে। ফাজিল লুচু ছেলে। যাই এখন, ম্যাম অপেক্ষা করছে। টিয়ানা নিজে গাড়ি ড্রাইভ করছে। সে ওখানে বসে রেহানের দিকে তাকিয়ে আছে। ইভানা অবাক হয়। সব স্টাফদের টিয়ানা সবসময় বকাঝকা করে, অথচ রেহানের জন্য দাঁড়িয়ে আছে। ইভানা কিছু মনেও করে না। রেহানা এসে পেছনের সিটে বসে। কি সমস্যা তোমার? আনিতার সাথে এত ঘনিষ্ঠতা কেন? সে তোমার হাতও ধরে। জানি না ম্যাম, হয়তো প্রমোশন চাইতে পারে। পৃথিবীতে মানুষের তো চাওয়ার শেষ নেই। সবাই শেষে কস্টিউমকে আরো বেশি চাকচিক্য করার জন্য। বুঝেছি, তুমি বড্ড প্লে বয়। কিন্তু আপনাকে পটাবো না। তোমার কি মনে হয় আমি পটবো? পটাতেও পারেন, আমি চাইলে সবই পারি। নতুন প্লে বয়ের আমদানি। রেহান কিছু বলে না। রেহান বাহিরে তাকায়। টিয়ানা গাড়ি চালাতে থাকে। আনিতা স্কুটি নিয়ে বাড়িতে আসে। হঠাৎ বাড়িতে এসে দেখে কতগুলো লোকজন। আনিতা অবাক হয়, কারণ যে মানুষগুলো তাদের বাড়িতে আসার কোনো কারণই নেই, কখনো আসবেও না, অথচ তারা আজকে এখানে। কারণ আনিতা জানে যারা এসেছে তাদের সাথে ওদের পরিবারের অনেক বড় ঝামেলা হয়েছে, আর ঝামেলার কারণে আনিতা। কিন্তু তারা এখানে কেন? আনিতাকে দেখে জাবেদ বলে, আনিতা মা, আসছো তুমি? বেশ সুন্দর হয়ে। আপনারা আপনারা এখানে কেন? মানে আপনি আন্টি দুজনে কি আবার কোনো ঝামেলা করাতে আসলেন? আমি কিছুই করি না এখন, নিজের মতো থাকি। আমার একটা চাকরিও আছে। এভাবে বলে না মা, আমরা এসেছি তুহিনের সাথে তোমার বিয়ে দিতে। হানিতা আরো অবাক হয় কথাটা শুনে। এই জন্যই কি তার বাবা আজকে দ্রুত বাড়িতে আসতে বলেছে? আনিতার অবাক হওয়ার পালা যেন এখনো বাকি। হঠাৎ দরজা ঠেলে তুহিন ভিতরে প্রবেশ করলো। আনিতা তুহিনকে দেখে কেঁপে ওঠে। মনে পড়ে যায় ওর কোনো পুরুষের প্রথম স্পর্শের কথা। হ্যাঁ, আনিতা ভার্জিন না। তার শরীরের সব কিছুই তুহিন ছেলেটা আরো 2 বছর আগেই রেখে ফেলেছে। এমনকি তারা 2বার ডেটও করেছে। তুহিন সম্পর্কে আনিতার কাজিন হয়। তুহিনকে ঠিক 2.5 বছর পর দেখবে হানিতা, তাও আবার ওদের বাড়িতে। হানিতা কল্পনা যেন করেনি এই তুহিনের জন্য হানিতা কত কি সহ্য করেছিল বাড়িতে। এই তুহিনের জন্য নারী দেহের সতীত্বটা হারিয়েছিল, অথচ সেই তুহিন তাকে ছেড়ে চলে যায়। হঠাৎ কি এমন হলো যে তুহিন
আবার তার বাবা মাকে নিয়ে এসেছে আনিতাকে বিয়ে করার জন্য। আনিতা তুহিনের সামনে থেকে চলে আসে, তুহিনও পিছু পিছু আসলো। তুমি এখানে কেন এসেছো? নতুন নাটক শুরু করেছো নাকি? না অনিতা, এরকম কিছু না। অনিতা, আমি এখন তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি, কারণ তুমি একজন যার প্রতি আমি এখন ভয়ঙ্করভাবে আসক্ত। এসব শুনতে হাসি পাচ্ছে তুহিন, প্লিজ চলে যাও। তুহিন বিষম দৃষ্টিতে তাকিয়ে থাকে আনিতার দিকে। আনিতা আগের থেকে সুন্দর হয়েছে অনেক। তুহিনের চেহারাটা একটু পাল্টে গেছে, তবে আগের মতো আছে। আনিতার ড্রেসিং টেবিলের উপরে গিয়ে বসতো, চোখের কোণে পানি জমা হচ্ছে তার। তুহিনের চোখ ছলছল করছে। তুহিন বলল, অনিতা, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। তুমি আমাতে এতটাই মিশে আছো যে আমার প্রতিটি শ্বাসের ভেতর তোমার অস্তিত্বের ছোঁয়া পায়। তুমি এসো, এই নিবিড় প্রতীক্ষায় ইতি টেনে দিয়ে যাও অনিতা। আমাকে একবার ছুঁয়ে দিয়ে যাও প্লিজ। কি পাগলামো করছো? কাঁদছো কেন তুমি? ছেড়ে কে গিয়েছিল? তোমার জন্য নিজের শরীরটাও বিকিয়ে দিয়েছি তোমার কাছে। বাবার কাছে মার খেয়ে হাসপাতালেও থেকেছি। কেন ছেড়ে গিয়েছিলে? কি বলেছিলে মনে আছে? কি বলেছিলে মনে আছে আমার সব? বলেছিলে বাড়িতে তুমি আমাদের সম্পর্কের কথা এখন জানাতে পারবে না। কিন্তু কেন? কারণ তোমার পরিবার নাকি আমাকে মেনে নেবে না, সম্পর্কও মেনে নেবে না। কি সুন্দর করে বলেছিলে তুহিন, আমার মন ভেঙে তছনছ হয়েছিল। তুহিন আনিতার কথা মাথা নিচু করে শোনে। আনিতা কেঁদে ফেলেছে। হাত দিয়ে চোখের পানি মুছতে তুহিন এসে আনিতাকে শক্ত করে জড়িয়ে ধরে। আনিতা যেন চমকে যায়। আনিতা অবাক হয়ে তবে তুহিনকে কিছু বলতে যাবে, তার আগে আনিতাকে তুহিন বলে, জানো, আমার এখন মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে। মাইগ্রেনের মাথায় কেমন পাগল হয়ে যাচ্ছি। চলো, মাইগ্রেনের ব্যথায় কেমন পাগল হয়ে যাচ্ছি। তুমি কি একটু থাকবে আমার পাশে? হতাশার অতলে তলিয়ে গিয়ে আমি ফিরে উঠে দাঁড়াতে চাই, তবে ভর করার মতো কেউ নেই পাশে। বুকের অস্ত্রে পৃষ্ঠে জড়িয়ে শূন্যতার বেশ ভোগায়। বড্ড একা লাগে নিজেকে, জানো তো। এমন অসহায় নিজেকে ভেঙে চুরে ফেলে আমি হাসতে চাই, তবে কে হাসাবে আমায় বলো তো? তোমার কথা ভাবতে ভাবতে কেমন উতলা হয়ে যায়। মস্তিষ্ক জুড়ে শুধু তুমিই থাকো, তবে চোখ তুলে তাকাতেই তুমি নেই। এই মাইগ্রেনের ব্যথা আমায় আর কতটুকু ভোগায়, যতটা তোমার শূন্যতা ভুগছি। বুকের অস্ত্রে পৃষ্ঠে জড়িয়ে শূন্যতার বেশ ভালোই আছে, অথচ তোমাকে খুঁজে পাই না। আমার দম বন্ধ হয়ে আসে। গত রাতে প্রচন্ড জ্বর ছিল, মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ ছিল না পাশে। একা একা কেমন ছটফট করছি। কেউ দেখেনি অসুস্থতার সময় যখন দেখা হতো তুমি কপালে হাত বোলাতে। তোমার হাতের কোমল স্পর্শের আবদার জুড়ে এখন শুধু হাহাকার। কত শত ওষুধ খেতে হয়, তবে তোমার স্পর্শের মতো এমন কার্যকরী পথ্য আমি আর কই পাবো বলো তো? মাইগ্রেনের ব্যথা কেমন পাগল হয়ে যাচ্ছে। তুমি কি আসবে? এই ঠোঁটে চুমো না খাও, পাশে অনেকক্ষণ বসে না থাকো, গল্প না করো, গভীর আলিঙ্গনে টেনে না নাও। অন্তত তুমি এসে আমার এই মাইগ্রেনের ব্যথা দূর করে দাও প্লিজ। আমার যে বড্ড কষ্ট হচ্ছে অনিতা। আমি খুবই দুঃখিত। বাবা মাকে রাজি করাতে পারিনি, তাই রাগ করে দেশের বাইরে চলে গিয়েছি। এখন বিজনেস করি, তোমাকে নিতে এসেছি। তুমি আমার হয়ে যাও। আমি তুমি ছাড়া কারো দিকে তাকাও নি। স্পর্শ তো অনেক দূরের ব্যাপার। তুমি ফিরিয়ে দিও না, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তুহিনের কথা শুনে আনিতা তুহিনকে ছাড়িয়ে নেয়। তুহিনের চোখে পানিতে তার জামা ভিজে যাচ্ছে। এত শক্ত করে জড়িয়ে ধরেছে যেন গরম লেগে গেছে আনিতার। তুহিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আনিতা বুঝতে পারছে না কি করবে। যে ছেলে পরিবারের কথা বলে দূরে যায়, আবার সেই ছেলে তার পরিবারকে নিয়ে আবার বিয়ের কথাও বলতে আসে। প্রিয় মানুষকে বিয়ে করবে বলে চলে আসে। আনিতার চোখের সামনে রেহানের কথা মনে পড়ছে। সে কিছু সময় ভাবনায় চলে যায়। আচ্ছা, আমি যদি রেহানকে বলি আমরা জাস্ট মিট করব, একটা সম্পর্ক থাকবে যেখানে আমি ছাড়া রেহান কল করবে না, আমি ছাড়া রেহান দেখাও করবে না, তাহলে তো ভালো। তুহিনকে আমি বিয়ে করব আর রেহানের সাথে সম্পর্কও রাখবো, কারণ রেহানকে আমি ছাড়তে পারবো না এখন। আনিতা ভাবনা থেকে ফিরে তুহিনকে বলে, বেশ, তোমাকে লাস্ট সুযোগ দেব, কিন্তু আমি চাকরি করব। আমার লাইফস্টাইলে তুমি কখনো হস্তক্ষেপ করবে না।
আগে তোমার অনুমতি ছাড়া বাইরেও যেতাম না, কিন্তু এখন আমি চাকরি করি, তাই আমার অনেক কাজে যেতে হয়। সুতরাং তুমি অনেক বেশি প্রশ্ন করতে পারবে না। যদি এসব নিয়ে রাজি থাকো তাহলে ঠিক আছে, তোমাকে বিয়ে করতে আমার আপত্তি নেই। সত্যি আনিতা, আমি রাজি। চলো আজকেই বিয়েটা করে ফেলি। না, 12 তারিখে বিয়ে করব। 11 তারিখ আমার একটা মিটিং আছে। মিটিংয়ের কাজে শহরের বাইরে যেতে হবে আমার। পরের দিন আসবো। সেদিন না হয় বিকেলে বিয়ের কাজ সেরে ফেলবো। আচ্ছা বেশ, আমি সব ব্যবস্থা করছি। তুমি জাস্ট সময় মতো চলে এসো। হুম, ঠিক আছে। তুহিন খুশি হয়ে চলে যায়। অনিতা দীর্ঘ এক শ্বাস ছাড়ে। তবে রেহানের কথা বেশ মনে পড়ছে ওর। বেশ কিছু সময় পর রেহানের সাথে ওর কথা হয়নি। তবে এখন গোসল করে রেস্ট নেবে। টিয়ানা গাড়ি চালাচ্ছিল, রেহান পিছনের সিটে বসা, আর ইভানা টিয়ানার পাশের সিটে বসে আছে। আজকে ওদের ভার্সিটি থেকে ডাক্তারি ক্যাম্পাসের জন্য একটা জায়গাতে পাঠানো হচ্ছে। টিয়ানা সেখানে যাওয়ার জন্য বেরিয়েছিল। শহর থেকে দূরে গ্রাম, পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকাতে ঢুকতেই একটা পিক আপ ভ্যান বেশ জোরে ওই গাড়িতে ঢুকে পড়ে। পিছন থেকে বারবার নেহাকে হর্ন দিচ্ছে, কিন্তু এই রাস্তাতে সাইড দিতে হলে একটু চওড়া রাস্তার প্রয়োজন, যেটা সম্ভব হচ্ছে না। তবু টিয়ানা কিনারা দিয়ে গাড়ি চালাতে থাকে। পিক আপ ভ্যান আগেও ওঠে না, আবার হর্নও বন্ধ করে না। ম্যাম, আপনি মাঝখান দিয়ে চালান। এভাবে কিনারা দিয়ে গাড়ি চালালে নিচে খাদে পড়বো তো। পেছনে পিক আপের ড্রাইভার তো দেখি হেব্বি হারামি, গাড়ি চালাচ্ছে নাকি মশকরা। টিয়ানা কথা শেষ করতে পারে না। হঠাৎ পিক আপটা টিয়ানার গাড়িতে জোরে ধাক্কা দেয়। টিয়ানা কন্ট্রোল করতে পারে না গাড়িটা। কন্ট্রোল হারিয়ে টিয়ানার গাড়ি খাদে পড়ে যায়। এখান থেকে যদি নিচে পড়ে তাহলে নিশ্চয়ই মৃত্যু ওদের। টিয়ানা আর ইভানা ভয়ে চিৎকার করে ওঠে। টিয়ানা এদিক সেদিক তাকায় থাকে বাঁচার জন্য। নিশ্চয় মৃত্যু যেন সে চোখের সামনে দেখতে পাচ্ছে। কিন্তু টিয়ানা দেখে গাড়ির ভিতরে রেহান নেই। হঠাৎ চারপাশটা অন্ধকার হতে শুরু করে। তবে অন্ধকারটা যেন কোনো কিছুর কালো পালকের জন্য হচ্ছে। এরপর টিয়ানার কিছু মনে নেই, সে জ্ঞান হারায়। যখন টিয়ানার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায়, টিয়ানার যখন চোখ খুলে তখন দেখতে পায় গাড়ির সামনে তার সহপাঠীরা দাঁড়িয়ে আছে, কাছে টকা দেয় তাকে ডাকছে। টিয়ানা লাফ দিয়ে উঠল। সে কি মরে গেছে? মানুষদের দেখতে পাচ্ছে? জীবিত হলো কিভাবে? নাকি মরার পর সবকিছু এভাবে অনুভব করা যায়? গলাটা শুকিয়ে গেছে ওর। পানির বোতলটা যেভাবে রাখা ছিল আগে ঠিক সেইভাবেই আছে। তবে টিয়ানার কিছুই মনে পড়ছে না। তার এতটুকু মনে আছে যে গাড়ি চালিয়েছিল খাদের রাস্তায় গিয়ে সে ক্যাম্পে আসছিল। তারপর রেহান গাড়ির ভিতরে সে দেখেনি। তারপর আর কিছু মনে নেই। রেহান ইভানা কই? টিয়ানা পাশে আর পেছনে তাকায়। দুজনেই ঘুমাচ্ছে, কিন্তু এখন এরা ঘুমাচ্ছে কেন? আমি বা ঘুমাচ্ছে কেন? আর আমি বা ঘুমাচ্ছিলাম কেন? টিয়ানা পানি খেয়ে জোরে নিঃশ্বাস নেয়। কি যেন একটা হয়েছে, তবে মনে করতে পারছে না সে। টিয়ানা গাড়ির দরজা খোলার আগেই ওদের দুজনকে ডাকলো। তারপর বাহিরে আসতেই দেখলো এখনো সন্ধ্যা হয়নি। সবাই গাড়ি থেকে বের হলো। ইভানা বুঝতে পারছে না কি হয়েছে, তবে মাথাটা বেশ ঝিমঝিম করছে। ইভানা দেখেছে রোহানের পরিবর্তন। সে হঠাৎ মানুষ থেকে একটা অন্যরকম কিছু হয়ে গিয়েছিল, কিন্তু ইভানার মনে পড়ছে না কোনো কিছুই। সব যেন ভুলে গেছে। তার শুধু মনে আছে পেছনে একটা পিক আপ অনেক বেশি ঝামেলা করছিল। তারপর হঠাৎ এখানে ওরা। মাঝে কি ঘটেছে মনে করতে ওরা পারছে না। আজকে ওদের ক্যাম্পেইন হলেও গর্ভবতী মেয়েদের সুস্বাস্থ্য প্রদানে একটি প্রকল্প আছে। সেখানে তারা গর্ভ অবস্থায় কেমন ধরনের খাবার খাবে, কি ধরনের কাজ করবে, কোনো সমস্যা হলে ওদের সাথে কিভাবে যোগাযোগ করবে, সবকিছু এই ক্যাম্পেইনে টিয়ানাদের বুঝিয়ে বলতে হবে। সাথে ফ্রিতে মেডিসিন প্রদান। টিয়ানা তার সহপাঠীদের নিয়ে ক্যাম্পে যায়। উস্তাদ, কাজ শেষ। আমি আমার কাজ করেছি, টাকা পাঠিয়ে দিন। গাড়ি ড্রাইভার রমেশ মিয়া হাসিবের সাথে যোগাযোগ করে। হাসিব খুশি হয়, তার বসে দেওয়া কাজটা সে করে দিয়েছে। হাসিব আরমানের সামনে আসে, আরমানকে বলে, স্যার, কাজ শেষ। টিয়ানা আর ওর সঙ্গীরা ফিনিশ। কিভাবে কি হলো? পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছিল, আবার লোক গাড়ি ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছে। এতক্ষণে ওরা মরে গেছে। বাহ, এবার তো আরব সাহেবের সাথে আমার হবে নতুন গেমস। আরমানের বেশ লাভ হয়েছে। আরব তার মেয়ের শোকে শেষ হয়ে যাবে। আরমান ঠিক সেটাই করতে চেয়েছে।
পরের দিন তিয়ানারা ক্যাম্পে গ্রামের সব মহিলাদের ঠিকঠাকভাবে বুঝিয়ে দেয়। সবাই অনেক সুন্দরভাবে বুঝেছে। চারপাশে রোহানেরও ওর সুন্দর বুঝিয়েছে মেয়েদের। প্রথম ক্যাম্পে শেষ হয়নি। সন্ধ্যায় সবাই বসে আছে তাঁবুর বাহিরে। তিয়ানার ফোনে হঠাৎ মিস কল আসে। তিয়ানা ফোন হাতে নেয়। তার বাবা কল দিয়েছে একটা, কিন্তু নেটওয়ার্কের জন্য কলটা মিস কল হয়ে গেছে। সিমে কোনো নেটওয়ার্ক নেই। সহপাঠী একজন বলল। এখানে নেটওয়ার্ক পেতে হলে একটু উঁচু জায়গাতে যেতে হবে। তিয়ানা তাকায় আশেপাশে। উঁচু জায়গা খুঁজতে খুঁজতে তিয়ানা দেখে জঙ্গলের দিকে উঁচু জায়গা। তিয়ানা সেদিকে ফোনের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে চলে যায়। তিয়ানা বেশ কিছুটা গভীরে চলে আসে। নেটওয়ার্ক পেয়েছে এখন। আরাফের কল আসে। তিয়ানা রিসিভ করতে ওপাশ থেকে আরাফের কান্না শব্দ শুনতে পায়। তিয়ানা বলে, কি হয়েছে বাবা, খাচ্ছ কেন? তুই ঠিক আছিস মা? তুই নাকি খাদে পড়ে গিয়েছিস, তোর নাকি মৃত্যু হয়েছে। আমি পাগল হয়ে গেছি 2 ঘন্টা ধরে, তোকে ফোনেও পাচ্ছি না। তোর মাকে কিছু বলিনি, তিনিও কল করেছে অনেকবার। কি বলো বাবা, আমি তো ঠিক আছি। গাড়ি খাদে কখন পড়লো? একটা পিকআপ ভ্যান ঝামেলা করেছিল, কিন্তু সেরকম সমস্যা হয়নি। আমি তো ক্যাম্পেইনেই আছি, আসছি, কালকে চলে যাব, চিন্তা নেই। এদিকে নেটওয়ার্ক সমস্যা, তাই ফোন অফ দেখাচ্ছে। যাক, টেনশন মুক্ত হলাম। এই শালা আরমান আমাকে সবসময় ভুল তথ্য দেয়। কি? আরমান জানিয়েছে? ও জানে কিভাবে আমি কোথায় যাচ্ছি? তোর পিছনে হয়তো লোক লাগিয়ে আছে। যাই হোক, সাবধানে থাকিস। বাবা, রাখি এখন। তিয়ানার কথা বলা শেষ করে যখন ঘুরে পা বাড়াবে, তখন দেখে পাহাড়ের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। এক পা ফেললেই সে নিচে পড়ে যাবে। কিন্তু তিয়ানা এখানে কখন এসেছে? তিয়ানার হাতটা কাঁপছে। তিয়ানা ঘুরতে যাবে, ঠিক তখনই শুনতে পায়। কি করছো তুমি? তোমাকে আমার জন্য পাঠানো হয়েছে। তুমি কেন বারবার হারিয়ে যাও? নিজের প্রতি বিশ্বাস রাখো। তুমি যা করতে যাচ্ছ সেটা ভুল। তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। নিজেকে প্রস্তুত করো। তোমার সামনে অনেক কিছু ঘটতে চলেছে, যেটা নিয়ে তুমি এখনো অবগত নও। চিন্তা করো না, আমি আসবো তোমাকে সবসময় রক্ষা করতে, কারণ আমি তো আছি শুধু তোমার জন্য। তিয়ানা দেখতে পায় খালি গায়ে কেউ একজন দাঁড়িয়ে, সাথে পালকের মতো কিছু আছে, মানে ডানা টাইপের মতো। তবে লোকটা বেশ সাদা, সবকিছু তার গায়ে বেশ সাদা। তিয়ানা বলে, কে আপনি? আমাকে এসব কেন বলছেন? আমি এখানে কিভাবে এলাম? আর আমার বিপদ মানে কিসের সমস্যাতে পড়ব? আমাকে এসব বলার কে আপনি? আর আপনি এত দূরে কেন? আর আপনার কথায় কিছুই বুঝতে পারছি না। তিয়ানার প্রশ্ন উত্তর দেয় না লোকটা। হঠাৎ করে একটা বাতাস আসে। তিয়ানা থপ করে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে কিছুই নেই। সে জঙ্গলের ভিতরে আছে। গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে তিয়ানা পড়ে গেছে। তিয়ানা মনে করতে থাকে সে কোথায় ছিল, লোকটাই বা কে ছিল। তিয়ানা উঠতে যাবে, ঠিক তখনই অনুভব করে ওর হাতটা একটা সাপের উপর পড়েছে, আর সাপটা ওর হাতের দিকে তাকিয়ে আছে। হাত যদি সরাতে যায়, সাপটা ছবল দিবে। তিয়ানা হাত সরাতে পারে না। তিয়ানার সাপের দিকে তাকিয়ে, আর সাপটা তিয়ানার দিকে তাকিয়ে। সাপটা বেশ কিছু সময় তিয়ানার দিকে হাত দিয়ে তাকিয়ে থাকে। হাতের উপরে এসে সাপটা পেঁচিয়ে হাতের তালুর মধ্যে মাথা রেখে শুয়ে পড়ে। তিয়ানা মুখ দিয়ে কথা বের করতে পারছে না। সে চুপচাপ হয়ে কান্না করে ফেলে। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পায় তিয়ানা। সামনে তাকে দেখে রেহান এসেছে। রেহানকে দেখেই যেন তিয়ানার প্রাণ ফিরে পায়। রেহান বলে, ম্যাম, আপনি এখানে? সবাই খুঁজছি আমরা। 3 ঘন্টা হলো আপনি এসেছেন। কি হয়েছে? মাটিতে এভাবে বসে কেন? টিয়ানা কথা বলে না, ইশারা করে তার হাতের দিকে। রেহান দেখতে পায় একটা বিরাট বড় সাপ ওর হাতের উপর পেঁচিয়ে শুয়ে আছে। রেহান মুচকিয়ে হাসে। সে টিয়ানার কাছে আসলো, সাপের গায়ে টোকা দেয়। রেহানের দিকে তাকায় সাপটা, হাড়ও পেঁচিয়ে ধরে টিয়ানাকে হাতটা। রেহান সাপের মাথা ধরে। টিয়ানা হাঁ করে তাকিয়ে থাকে সেদিকে। এত সাহস রেহানের! রেহান সাপের মাথা ধরে টেনে সরিয়ে নিল হাতের উপর থেকে। টিয়ানা ভয়ে উঠে দাঁড়ায়। রেহানকে দেখে সে ভয়ে দৌড়ে চলে যায়। রেহান সাপের মাথা জোরে টেনে ছিঁড়ে ফেলতে যাবে, ঠিক তখনই সাপটা রেহানকে তার লেজ দিয়ে জোরে মারতে থাকে। রেহান মাটিতে পড়ে যায়। সাপটা তখনই তার মতো আকৃতি নিয়ে রেহানের দিকে তাকায়। রেহান মুচকি হাসে, তারপর বলে, আমি জানতাম এটা আপনি। চুপ, একদম চুপ। তুমি কেন মাঝখানে আসলে? তোমার জন্য আমি তিয়ানার কাছে থাকতে পারলাম না। তোমাকে আমি মেরে ফেলবো। বস, আমি কিছু করিনি।
তোমাকে যে কাজটা করতে বলা হয়েছে শুধু সেটা করো, এর বেশি কিছু করবে না। কিন্তু বস, আপনি কেন ম্যামের কাছে এসেছিলেন? হাবিন কিছু না বলে চলে যায়। রেহান মুচকি হাসে, তারপর জঙ্গল থেকে বের হয়। তিয়ানা রেহানের দিকে তাকায়। রেহান ঠিকঠাক আছে। তিয়ানার দিকে এগিয়ে আসে রেহান। তিয়ানা বলে, ঠিক আছেন আপনি? হুম, হ্যাঁ ঠিক আছি। সাপটা কই? জঙ্গলে ছেড়ে দিয়েছি। অনেক ভয়ঙ্কর ছিল। ভয় নেই, তবে আপনার জন্য মনে হচ্ছে জায়গাটা সেফ না। হুম, কালকে চলে যাব। তারপর সবাই যে যার মতো করে তাঁবুতে চলে যায়। আনিতা অফিস থেকে বের হতেই তুহিনকে দেখতে পায়। তুহিন তাকে নিতে এসেছে। আনিতাকে দেখেই তুহিন এগিয়ে আসে। তুমি এখানে? তোমাকে নিতে এসেছি, চলো একসাথে বাড়িতে যাই। এটা আমার অফিস, তুমি আসছো কেন এখানে? আসবে না এখানে। আচ্ছা, এখন চলো। তুহিনের সাথে আনিতা রিকশায় ওঠে। তারপর তুহিন আনিতার হাত ধরে রেখে একসাথে রিকশাতে যেতে থাকে। আজকে 11 তারিখ, রেহানরা ফিরবে আজ। আনিতা তুহিনকে বলল, আজকে বিকেলে আমার বের হতে হবে, অফিসের কাজের জন্য অফিসের বাইরে যেতে হবে। ছেলেরা যাবে? হ্যাঁ যাবে, ছেলেরাও থাকবে। কাজটা কি? এখনো জানানো হয়নি, তবে যতটুকু ধারণা শাখা অফিসগুলো ভিজিট করা, হয়তো 12 তারিখে দুপুরেই ফিরবো। রাতে কি কাজ আবার? এত প্রশ্ন করো কেন? বলেছি না আমার মতো করে থাকতে দেবে। অনেক ছেলেরা থাকবে, টেনশন হয়। এত টেনশন 2.5 বছরে হয়নি। দেশের বাইরে ছিলাম তো, যোগাযোগ করার চেষ্টা করতে। সব জায়গা থেকে আমাকে ব্লক করে রাখা। কিভাবে করব দূরে বসে? হয়েছে, এসব শুনতে ইচ্ছে করছে না। আমি বাড়িতে গিয়ে বের হব রেডি হয়ে। কি পরে যাবা? জিন্স, টি শার্ট, শার্ট এসবই। একটু ভদ্র ড্রেস পরে যায় না? পরতাম আগে, তুমিই তো থাকোনি, তাই নিজেকে পাল্টেছি। তুহিন আর কিছু বলতে পারে না। সে মাথা নিচু করে নেয়। তুহিন আনিতার হাত ছেড়ে দেয়। আনিতা তুহিনের হাত ধরার চেষ্টাও করে না। অথচ আগে তুহিন হাত ছাড়লে আনিতা আরো এগিয়ে এসে তুহিনের হাত ধরে রাখতো। তুহিন দীর্ঘশ্বাস চালো। কিছুই করার নেই তার। মানুষ একবার পাল্টে গেলে তাকে আর আগের অবস্থায় আনা যায় না। যতই ভালোবাসা গুরুত্ব দেওয়া হোক না কেন, পরিবর্তন মানুষের আগের অবস্থায় আসে না। কিন্তু পরিবর্তন কেন হয়? একজনেরই কি দোষ থাকে পরিবর্তনের গল্পে? হয়তো থাকে, আবার নাও থাকতে পারে। পরিবর্তন কেন হয়, এটা মূলত মনের বিষয়। কাউকে গুরুত্ব দিলে, ভালোবাসলে সে যদি এগুলো না বুঝে, তাহলে পরিবর্তন হয়ে যায়। ভালোবাসে যে মানুষটাকে, কিন্তু যাকে ভালোবাসা হয় তার কি কি পছন্দ সেগুলো দেখভাল করার প্রয়োজন। আবার যা পছন্দ নয় সেটা নিয়ে কিছু না করে ভালো। সম্পর্কে এমন একটা জিনিস, প্রথমে যে ভাবে শুরু হয়, মাঝে এসে পাল্টে একটু গাঢ় হয়, আর শেষে গিয়ে দুজনে পরিবর্তিত হয়ে দূরে সরে যায়। অথচ কেউ একজন এগিয়ে আসলে সম্পর্কে আবার ঠিকঠাক ভাবে চলে, কিন্তু কেউ আর চেষ্টাও করে না। ইগো এসে মনের ভিতরে বাসা বাঁধে। ভাবে বারবার ব্লক দেয়, বারবার ফিরে যাবে না। কিন্তু কেন ব্লক দেয়, আবার কেন ফিরে যেতে হবে, এই কারণগুলো উদ্ঘাটন করলে সম্পর্কে আবার ঠিক হয়ে যাবে। টিয়ানা রোহানকে শহরে নামিয়ে দিয়েছে। রেহান সেখান থেকে সোজা চলে আসে তার বাড়িতে। আজকে তাকে সবকিছু রেডি করতে হবে। আজকেই তার প্রথম রাত, এই মাসের প্রথম আমাবস্যা। আনিতাও রেডি হচ্ছে। সে আজ বেশ সুন্দর করে সেজেছে, কারণ রেহানকে এক পলকে সে কাত করবে। এমনিতে রেহানের সাথে প্রথম কিসিংটা আনিতা ভুলতেই পারে না। তার লাইফের সেরা একটা কিস ছিল। রেহানের হাতের স্পর্শ যেন বুকের ভিতরে আবার কাঁপুনি দিয়ে ওঠে। রেহান কিস করতে করতে তার গালে কানের উপরে হাত রাখে। রেহানের এমন স্পর্শে আনিতা যেন আরো পাগল হয়ে যায়। আনিতার রেডি হতে হতে প্রায় সন্ধ্যা। সে বের হয়। কোথায় যাচ্ছিস? বলেছিলাম তো অফিসের কাজে যাব। কিন্তু তোর ড্রেস আপ এমন কেন? তোর গলার নিচে অংশ খোলা, ঠিকভাবে ড্রেসটা পরে যা। বাইরের দেশ থেকে গেস্ট আসবে, আমাদের সবাইকে এই নতুন ফ্যাশনে যেতে হবে। আচ্ছা, ফিরবি কবে? কালকে বিকেলের আগে। কালকে সন্ধে বিয়ে তোর, জলদি ফিরবি। আনিতা আর কিছু বলে না, বের হয়। কমর অবধি চুলগুলো ছেড়ে দেয়। ঠোঁটে গাঢ় লিপস্টিক দিয়ে আনিতা বের হয়। তুহিন কল দেয়। আনিতা রিসিভ করে। বের হয়েছো? হ্যাঁ হয়েছে। দেখি পিক দাও, কেমন লাগছে। আচ্ছা, আর ফোন করবা না। হুম। আনিতা সেলফি তুলে তুহিনের কাছে পাঠিয়ে দেয়। আনিতাকে দেখে তুহিনের বুকটা সেট করে ওঠে। কেমন ড্রেস পরেছে সে, শরীরের অংশ বোঝা যাচ্ছে, কিন্তু তুহিন কিছুই বলতে পারছে না। সে অধিকার নেই এখন। তাই পিকের সব অংশ ক্রপ করে কেবল ফেসটা সেভ করে নিল ওয়ালপেপারে। আনিতা ওটাতে
আনিতা অটোতে ওঠে, ঠিকানা অনুসারে যেতে থাকে। এদিকে রেহান দাঁড়িয়ে আছে বারান্দায়, চারপাশ অন্ধকার, চোখ দুটো জলজল করছে ওর। খালি গায়ে দাঁড়িয়ে আছে সে, অপেক্ষা আনিতার। বেশ কিছু সময় পরে একটা অটো এসে থামলো বাড়িটার সামনে। অটো থেকে আনিতা নামলো, ভাড়া মিটিয়ে সে গেটের কাছে গেল। গেট খুলে আছে। রেহান মুচকি হাসলো। নির্জন নিস্তব্ধ জায়গা, পাঁচিলে ব্লাড সেট করা, তবে আলো কম। সে ধীর পায়ে মেন দরজার দিকে এগিয়ে যেতে থাকে। কিছু সময় হেঁটে দরজার কাছে আসে সে। কলিং বেল বাজায় আনিতা। বুকটা ধুক করে ওঠে। ফোনটা ভাইব্রেট করছে। তুহিন কল করে যাচ্ছে, কিন্তু রিসিভ করে না আনিতা। কলিং বেল বাজাতেই তিয়ানা বিছনায় বসে আছে। সে মনে করার চেষ্টা করে গত দুদিন তার সাথে কি কি ঘটেছে। এইসব কি শুধু তিয়ানা দেখতে পায়, নাকি ওর সাথে যারা ছিল ওরাও দেখেছে? পাহাড়ি রাস্তাতে যখন সে গাড়ি চালাচ্ছিল, পিছন থেকে একটা পিকআপ ভ্যান অনেক জোরে হর্ন দিচ্ছিল। তিয়ানা সাইড দেওয়ার পরেও পিকআপটি আগেই যাচ্ছিল না। তারপর তিয়ানার কিছুই মনে পড়ছে না। সে ক্যাম্পের সামনে চলে এসেছে। ওর সহপাঠী যারাকে ফোন করে তিয়ানা। টিয়ানা, বল। যারা, আমরা যখন এসেছিলাম গাড়িটা কিভাবে এসেছিল? মানে, তোরা যে গাড়িতে আসছিলি ওই গাড়িটা তো তুই নিজেই চালিয়ে আনলি। তারপর যখন দেখলাম তোরা নামছিস না, আমরা গাড়ির কাছে যাই, যেয়ে দেখি তোরা শুয়ে আছিস। কাঁচে টোকা দিতেই চোখ খুলে তাকালি, তারপর দরজা খুলে বাইরে এসেছিলি। কেন, কি হয়েছিল? না, তেমন কিছু না। আচ্ছা বাদ দে, নেক্সট ক্যাম্পেইনে কোথায় হবে রে? প্রফেসর জানিয়ে দেবে। ফোন রেখে দেয় যারা। ইভানাকে ফোন করা দরকার। সে ইভানাকে কল করলো। ইভানা রিসিভ করলো। ম্যাম, এত রাতে আপনি? হ্যাঁ, এবার শোনো, নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। বাবার নাকি আসতে আরও লেট হবে। জি ম্যাম। আর হ্যাঁ, গতদিন আমরা যখন ক্যাম্পেইনের জন্য গেলাম, পিকআপ ভ্যান এসেছিল। হ্যাঁ ম্যাম, একটা বাজে ড্রাইভার পাহাড়ি রাস্তায় বাওয়াল করছিল। ফালতু লোক, ইচ্ছে করছিল দাঁড় করিয়ে নেমে গেল চড়তে। এতবার হর্ন দিচ্ছিল, সাইড দিতেও সামনে যায়নি। তারপরও হঠাৎ আমরা ক্যাম্পে এসে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আরমানের ওপরে লোক লাগিয়ে দাও তো। টিয়ানা ফোন কেটে দিল। শুধু তার সাথে নয়, বাকিদের সাথেও সেম ঘটনা ঘটেছে। রেহানকে কি কল দেব? কিন্তু রেহানের পার্সোনাল নাম্বারই তো আমার কাছে নেই। থাক, কল না করি এত রাতে। আচ্ছা, আমার সাথে লোকটা কে ছিল? সাদা ধোঁয়াশার মতো একজন। আমি পাহাড়ের কিনারাতেই বা কেন গেলাম, কখন গেলাম, আর হোঁচটি বা কখন খেয়েছি? টিয়ানা ভাবতে ভাবতে বিছনায় গা এলিয়ে দেয়। আমাবস্যার রাতে অন্ধকার নেমে আসে নিঃশব্দে। রাতের কালো আলসে ঢেকে যায় পৃথিবীর সমস্ত রং। আকাশ তখন নিষ্পাপ শিশুর মতো নির্বিকার। তারাগুলো যেন কারো ছড়ানো মুক্ত, অসংখ্য অকচালো অথচ মায়াময়। গাছের পাতায় পাতায় জমে থাকে রাতের নিঃশ্বাস, আর অন্ধকারের গায়ে লেগে থাকে অজানা গল্পের গন্ধ। হাঁস পথঘাট শুনশান, কেবল মাঝে মাঝে বাতাসের শীষ শোনা যাচ্ছে, যেন কেউ ফিস ফিস করে ভূতের গল্প বলছে। দূরে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ রাতের বুক চিরে রেহানের একাকিত্বকে আরো গভীর করে তুলত। অন্ধকার এখানে শুধু অভাবে নয়, সে যেন এক সজীব উপস্থিতি বিরাজ করছে পুরো জমিদার টাইপ বাড়িতে। নিঃশব্দে হামাগুড়ি দিয়ে আসা ল্যাম্পপোস্টে গিয়ে ফেলে আলোর শেষ চিহ্নটুকু। রোহনের বাড়ির মেন দরজা আনিতা নামক এক সুন্দরী ললিতার আগমন ঘটেছে। খুটখুটে অন্ধকারের চাঁদ যদি উদয় হয় তবে সে আলো যেন ম্লান, রূপকথা সেই জাদুকরী চরেকার মতো, যা জ্বলে কিন্তু অন্ধকারকে তাড়াতে পারে না। হানিতার শরীরের ছায়াগুলো তখন লম্বা হয়। পৃথিবীর বুকে আঁকে রহস্যময় দীর্ঘশ্বাস। রাতের অন্ধকার শুধু দৃষ্টি আড়াল করে না, সে মনের গহীনে লুকিয়ে থাকা ভয়, আশা আর স্বপ্নকেও জাগ্রত করে। এই অন্ধকার রাত কেবল সময়ের পরিসর নয়, সে এক অনন্ত বিস্তার। সেখানে হারিয়ে যায় পরিচিত, আর জেগে ওঠে অদেখা, অযত্র অনুভূতি, সবকিছুই সম্ভাবনা। এমন সময় কলিং বেলের আওয়াজ বেজে উঠল। টুং টুং আওয়াজ হলো। বেশ কয়েক সেকেন্ডের পরে দরজা খোলার আওয়াজ শুনতে পায় আনিতা। বুকের ভেতরটা একদম কেঁপে ওঠে। আনিতার হৃদয়ে যেন অজানা এক স্বর্গের দর গহায় এসে দাঁড়িয়েছে।
এখানে সময়ের স্রোত থেমে যায়, পৃথিবীর সকল শব্দ মিলিয়ে আসে এক বুক গুঞ্জনে। নেহানের উপস্থিতিতে আনিতার মনে জাগিয়েছে নিবিড় এক প্রশান্তি, যেমন শরতের নীল আকাশে ভেসে বেড়ানো মেঘের ফেলা নির্বুদ্ধ নিঃস্ব লোক। রেহান আনিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রেহানের চোখ দুটো লাল হয়ে আছে। আনিতা নিজেকে সামলে নেয়। তার মনের গভীরে যা চলে চলুক, তা রেহানকে প্রকাশ করতে দেবে না। কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে কি দেখছো? আর তোমার দু চোখ এমন লাল হয়ে আছে কেন? ঘড়িগুলো গলে গলিত পনিরের মতো টেবিলের ধারে ঝুলতে পারে, আর আমি হাঁটবো একজোড়া অস্পষ্ট চিৎকারের উপর ভর দিয়ে। সময় সময় তো কখনোই জেগে থাকে না। আমার লাল হওয়া চোখ তোমার অপেক্ষার প্রহরে হয়েছে। আর তোমাকে দেখার পর আমি যেন স্বর্গের কোনো পরীকে দেখেছি। যা দুষ্টু, ভেতরে আসবো না? হ্যাঁ, আসো। রেহান সরে আসে। ভেতরে আসে অনিতা। দেয়ালে থাকা সাদা আলোগুলো, আলোর পরিমাণ একদমই কম। অনিতার চারপাশ তাকাচ্ছে। রেহানের পিছু পিছু অনিতা একটি রুমে ঢুকলো। রুমটা বেশ সাজানো গোছানো। বিছানার উপরে কতগুলো ফুল। ফুলগুলো কালো তবে অদ্ভুত। বাট ফলোয়ার ফলোয়ার ফুল। পৃথিবীর খুবই দামি ফুল এটি। দেখতে হুবহু বাদুড়ের মতো। রেহানের বিছনায় এগুলো কেন রাখা, তবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আনিতা বিছনায় বসত। কি নরম বিছানা। রেহান আনিতার কাছে আসলো। হঠাৎ ব্যাকগ্রাউন্ড বেজে উঠে ডার্ট রোমান্টিক গান, টেক মি টু ইউর হার্ট। রেহান আনিতাকে বলল, তোমার চুলগুলো কালো সাপের মতো অবাধ্য, কখনো ঝড়ের মতো উন্মুক্ত, আবার কখনো নদীর স্রোতের মতো নরম মনে হয়। কি বলছো তুমি? রেহান, তুমি কিন্তু বেশ রোমান্টিক মুডে আছো। তোমার হাসিতে সকালে রোদ লেগেছে, যেন আমার মনের অন্ধকারে ফুটে উঠলো একটি প্রদীপ। পাগল হয়ে গেছো? অটো থেকে নামার পর তোমার পায়ের চিহ্নগুলো মাটিতে পড়ে যায়, যেন পাতার উপর পাখির পদক্ষেপ অতি সূক্ষ্ম, অতি নীরব অনুভূতি সৃষ্টি করেছে। এটা কেমন ফ্লার্ট শুনি, বুকটা যে কেঁপে উঠছে। আনিতার কথায় জবাব দেয় না রেহান। মুচকি হাসে। রুমের ভিতরে থাকা টেবিলের কাছে আসে সে। একটা গ্লাস হাতে নিয়ে আনিতার কাছে আসে। আনিতার দিকে বাড়িয়ে দিয়ে বলে, খেয়ে নাও এটা, তোমাকে খেতে তখন দারুণ লাগবে। মানে? মানেটা কি এখন কাছে এসে বুঝাবো প্রিয়? বুঝো না কি খাবো আমি? তোমার সর্বাঙ্গে আমি। এই ছেলে চুপ। আনিতা ফট করে রেহানের হাত থেকে গ্লাসটা কেড়ে নেয়। তারপর ঢক ঢক করে কি যেন একটা খেলো। এটা অতি মিষ্টি কিছু। আনিতা এটা খাবার পর যেন এক অন্যরকম নেশার ভিতরে চলে যায়। রেহান গ্লাসটা টেবিলের উপর রাখলো। তারপর গা থেকে শার্ট খুলে দেয়। আনিতা রেহানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কি সুঠাম দেহ রেহানের। মুখের সাইজ যেন 50-এর কাছাকাছি হবে। পেটের উপরের ভাঁজ পড়েছে 6টা। রেহানের ঠোঁট লাফাচ্ছে একটু একটু। আনিতা ঘরের ভিতরে চলে যাচ্ছে। রেহান একটু দূরে এসে দাঁড়ালো। আনিতা বিছনা থেকে উঠে দৌড়ে রেহানের কাছে আসে। রেহানের কানের উপর 2 হাত রেখে মুখটা নিজের ঠোঁটের কাছে এনে ফ্যান্সি কিস করতে থাকে। ডার্ট কিসিং চলছে দুজনের ভিতরে। রেহান এক টানে আনিতার গায়ে থাকা কাপড়টা ছিঁড়ে খুলে দেয়। আনিতার গায়ে এখন মাত্র 2টা ছোট কাপড়। আনিতা চুলের ভিতর হাত দিয়ে রেহান আরো চেপে ধরে নিজের কাছে। তারপর আনিতাকে কোলে তুলে নেয়। আনিতা হাঁপাতে হাঁপাতে বলে, খেয়ে ফেলো রেহান আমাকে। রেহান মুচকি হাসে। আনিতাকে বিছনার উপরে ধপাস করে ফেলে দেয়। তারপর হাত দুটো বেডের সাথে ওড়না দিয়ে বেঁধে দেয়। আনিতা হাসতে থাকে জোরে জোরে। রেহান তাকিয়ে থাকে আনিতার দিকে। তার অনন্তহীন আবেগ, শক্তি এবং রহস্যতার প্রতিফলন ঘটতে চলেছে। নারীর শরীরের প্রতি রেহানের যে সংবেদনশীল চলমান, যেন তা কেবল দৃষ্টিনন্দন বস্তু না হয়ে সমগ্র মানবীর অভিজ্ঞতার অংশ হয়ে উঠেছে। আনিতার যেন প্রতিটি শ্বাসে তার সুরভি, প্রতিটি দৃষ্টিতে তার ছবি প্রকাশিত হচ্ছে। রেহানের কাছে পেয়ে মনে হচ্ছে, এই বুঝি জীবন সার্থক হলো। এই বুঝি সকল ব্যথা, সকল প্রতীক্ষার পরিশোধ হয়ে গেল। আরমান কতগুলো ছবি দেখছে আর এক মনে সিগারেট টেনে চলছে। আরমানের পিছনে ফারাদ দাঁড়িয়ে আছে। ফারাদের ভয়ে হাত পা কাঁপছে। আরমান সম্পর্কে ফারাদের 2 সম্পর্কেই কাজিন হয়। আরমানের কারণে সে এত দূর আসতে পেরেছে। আর আরমানের হাতের ছবিগুলো এই ফারানে এনে দিয়েছে। আরমান ঘুরল ফারানের দিকে। ফারান বলল,
আমি সত্যি কিছু জানি না আর ভাইয়া, আমাকে মেরো না। টিয়ানা তাহলে বেঁচে আছে? খবরটা দিয়েছিস? তোকে মারবো কেন? আর কি কি জানিস? আর কিছু জানি না, যা জানি সেগুলো ছবি তুলে এনেছি, তোমার হাতে সেই ছবি। রিয়ানের সাথে টিয়ানার কি সম্পর্ক? ছবিতেই তো দেখতে পারছো। তবে মনে হয় ওরা দুজন দুজনকে ডেট করছে। তোকে আজ টাকা বেশি দেব। আরব চৌধুরী জানে না সম্মান নষ্ট হলে কতটা কষ্ট পেতে হয়। এত বছর বিজনেস করেছে, কখনো তার সম্মান নষ্ট হয়নি। কোনো চরিত্রে দাগ লাগাতে দেয়নি ওরা। গসিপ হয়নি ওদেরকে নিয়ে, এবার হবে। ছবিগুলো ভাইরাল করে দেয়। ফারহানের দিকে ছবিগুলো বাড়িয়ে দেয় আরমান। ফারহাদ আরমানের লোক, কিন্তু ইন্টার্নিং হিসাবে সে তিয়ানের কোম্পানিতে ঢুকেছে সব খবর পাস করার জন্য, যেটা অরিনা তার বন্ধুরা জানে না। তিয়ানা রেহানাকে দেখে, রেহান তিয়ানাকে দেখে। রেহান তিয়ানের হাত ধরেছে, সব কিছুর ছবি ফারহাদ তুলেছে। এখনো অনেকটা কিছু করার বাকি, তবে সেই ছবিগুলো ভাইরাল করবে। হারমানের এটাই প্ল্যান, যেন তিয়ানার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। তার অফিসের লোকের সাথে তার প্রেম চলছে, এই কথাটা জেনে সবাই জানে। তখন আরমান তিয়ানাকে বিয়ের কথা বলবে, নয়তো ভাইরাল হয়ে গেলে মান সম্মানের জন্য আরমানকে বিয়ে করবে। এটাই আরমানের প্ল্যান। ফারাদ চলে যায়। তিয়ানার উপর আরো নজর রাখতে হবে ওর। দেখা যাক কি করতে পারে, না হলে আরমান তাকে মেরে ফেলবে। এইটুকু কাজের জন্য আরমান তাকে 1 লাখ টাকা উপহার দিয়েছে। ফারাদ এই টাকা পেয়ে ওর বন্ধুদের কল করে পার্টির কথা বলে। 5 জনকে বলে গাড়ি নিয়ে বের হতে, রাস্তার পাশে পার্টি দেবে। অরণ্যরা রাজি হয়, সবাইকে কল করে ডাকে রাতের ভিতরে। রেহান আনিতার পাশে বসলো, হাত রাখলো আনিতার পেটের উপর। আস্তে আস্তে হাত বোলাতে থাকে রেহান। আনিতা ছটফট করতে থাকে। ওনাটা খুলতে গিয়েছে হাত থেকে। ওড়নাটা খুলে গিয়েছে হাত থেকে। বিছানার চাদর মুঠিবদ্ধ করে খামচি দিয়ে ধরলো। রেহান স্পর্শ আরো গভীর করলো। আনিতা লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিয়ে বলল, রিহান, কি কি করছো? আমি পারছি না আর, কিছু করো জলদি। উফ। অনিতা, তোমার ঠোঁটের দুটি লাল অনিতার তোমার ঠোঁট দুটি লাল আপেলের খণ্ডের মতো রসে ভরা, যেন কোনো অজানা বিস্ময়ের প্রতিশ্রুতি। যখন তুমি কথা বলো, তোমার ঠোঁটের কাঁপুনিতে মনে হয় কোনো অদৃষ্ট কবিতা ফুটে উঠেছে। মদিরার মতো লাল তোমার ঠোঁটে স্পর্শ করলে মনে হয় অগ্নিশিখা নয়, বরং উৎস রেশমে হাত দিয়েছি। রেহানের আঙ্গুলে আনিতা আলতো করে কামড় বসালো। রেহান শব্দ করে হাসতো। রেহান সোজা হয়ে বসতো আনিতার উপরে, মুখটা আনিতার কাঁধের কাছে নিয়ে যায়। রেহান জোরে জোরে একটা গন্ধ শোকে নাক দিয়ে। আনিতা আরো পাগল হয়। রেহান ফিসফিস করে বলে, তোমার বুকের দ্রুত বৃন্ত আমার হৃদয়ে আওয়াজ দুটি শান্ত সমুদ্র ঢেউয়ের মতো উত্থান পতনে জীবনের ছন্দ বয়ে আনছে গো। শ্বাস প্রশ্বাসে তোমার বুকের ওঠানামা যেন জোয়ার ভাটার খেলা। প্রকৃতি নিজে যেন সেইখানে লিখে রেখেছে এক অদৃশ্য কবিতা। তোমার স্তন যুগলে পূর্ণিমার জ্যোৎস্নার ভাসমান দুটি কুমুদির মতো অতৃপ্ত অথচ নির্বাক। তারা যেন দুটি পাহাড়ের কোলাহীন উপত্যকা, যেখানে জীবনের প্রথম সংস্কৃত হয়েছে। যা শয়তান, তুমি তো দেখছি আচ্ছা ফাজিল। কাছে আসো, আমাকে ধরো শক্ত করে, তারপর যা ইচ্ছে করো। আনিতার কথা শুনে রেহান আর দেরি না করে ঘড়িতে রাত দেখে তখন 2টা বেজে গেছে। রেহান আনিতার গলার কাছে ঠোঁট রাখে। আনিতা চোখ বন্ধ করে নেয়। কয়েক সেকেন্ড পর আনিতা প্রচন্ড ব্যথা অনুভব করে। রেহানের পিঠে নখ বসাতে গিয়েও পারে না সে, কারণ সারা পিঠ যেন পালকে ঢাকা। আনিতা চোখ খুলল। চোখ খুলতেই সে দেখতে পায় রেহান। আনিতা এক চরম অনুভূতির বিশাল সাগরে ভাসার জন্য চোখ বন্ধ করে, কিন্তু হঠাৎ করে সে প্রচন্ড ব্যথা অনুভব করে। আনিতা ব্যথা সহ্য করতে না পেরে রেহানের পিঠে নিজের নখ বসাতে চায়, কিন্তু রেহান কোথায়? সে যেন পলকের উপর নখ বসাচ্ছে। আনিতা চোখ খুলো, কিন্তু দেখতে পায় সেখানে রেহান নেই। তবে বটকা একটা গন্ধ তার নাকে আসতে থাকে। আনিতা তার গলাতে হাত দেয়, সেখান থেকে রক্ত বের হচ্ছে। সাথে আনিতার নাকে ভেসে আসছে কোনো পোড়া গন্ধ। কিন্তু রোহান কোথায়? রেহান, রেহান, কোথায় তুমি? দেখো, আমার কিন্তু অনেক ভয় করছে। সত্যি কেমন নীরব কেন, আর এমন পোড়া গন্ধ কেন? কোথায় তুমি? আমার গলাতে কামড় দিয়েছো সত্যি সত্যি, এখন লুকোচুরি করছো? কোথায় গেছো? হানিতার প্রশ্নগুলো কোনো জবাব আসে না। আনিতা চারপাশে তাকায়, কিন্তু কেউ নেই। হানিতা নিজের গায়ের জামাটা হাতে তুলে নেয়, খুব ধীরে গলাতে
রিহান, রিহান। বলে ডাকতে থাকে, খুব ধীর গলাতে বলে ডাকতে থাকে। হঠাৎ সে অনুভব করে বারান্দাতে কিছু একটা আছে। হানিতা দ্রুত বারান্দাতে আসলো। বারান্দাতে আসতেই সে দেখতে পায় প্রায় 6.5 ফুট লম্বা কেউ একজন বাহিরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার গা কিছুটা আগুনে পড়ছে, মাংসগুলো গলার মতো অবস্থা হয়ে আছে, গন্ধ আরো তীব্র হয়, কোনো মাংস পরের গন্ধ। অনিতা স্থির হয়ে যায়, কে সে, এত লম্বা কেন, চুলগুলো সাদা। অনিতা কাঁপা কাঁপা গলায় বলে, রিহান। তখনই অনিতার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা অনিতার দিকে খোলো। অনিতা দেখে এটা রেহান। রেহানের সুন্দর চেহারা অনিতার সামনে, কিন্তু বডিটা এমন কেন? অনিতা ভয় পায়, সে রেহানের কাছে আসতে থাকে। রেহান চিৎকার করে বলে, কাছে আসবে না, তুমি দূরে যাও। রিহান, এটা কি তুমি? রেহান সে অনিতার গলা চেপে ধরল। অনিতা চোখ বড় বড় করে তাকায়। রেহানের চেহারা পাল্টাতে শুরু করে। রেহানের পিছন থেকে বড় দুটি কালো পালকের ডানা বের হয়, দেখতে একদম বুড়োদের মতো। অনিতা ভয় পায়। অনিতার মনে এসেছে নিঃশব্দ অনিতার মনে ভয় এসেছে নিঃশব্দে। অন্ধকারে আঙ্গুলগুলো যেন মৃদু শব্দে খুঁজে বেড়ায় হৃদয়ে গোপন কন্দরে। অনিতার ভয়টা জ্বরণ জমতে শুরু করেছে শিরায় শিরায়, ঠান্ডা হয়ে জমাট বেঁধেছে রক্তের স্রোতে। হৃৎপিণ্ড তখন একা একা নিজের ছন্দ হারাতে শুরু করে। বুকের ভিতর অদৃশ্য কাঁপুনি তোলা ঢেউগুলো যেন ভাঙতে থাকে। অনিতার শ্বাসের বাত। অনিতার চোখের সামনে অন্ধকার ঘনীভূত হয়, গলায় শুকিয়ে আসে কথা, মস্তিষ্কের ঝিলিক দিয়ে উঠে সমস্ত সম্ভাব্য দুঃস্বপ্ন। হানিতা করে, প্রতিটি শব্দে একটি গুঞ্জন, একটি দূরব পদধ্বনি, জানলার কাছে আঘাত করা বৃষ্টির ফটের মতো, যা মুহূর্তের রূপ নেয় ঐশ্বর্যের আতঙ্কে। রেহান জোরে গলা টিপি ধরে চিৎকার করে বলে, মিথ্যুক, তুই আমাকে বলেছিস তুই ভার্জিন, কিন্তু তুই ভার্জিন না। তুই আমাকে মিথ্যা বলে প্রথম অমাবস্যা রাতকে আমার থেকে কেড়ে নিলি। তোকে আমি মেরে ফেলবো। কথাটা বলে রেহান অনিতাকে দেওয়ালে ছুঁড়ে মারে। অনিতার মাথা ফেটে যায়। রেহানের কোনো মায়া দয়া নেই। রেহান এগিয়ে যায় অনিতার দিকে। অনিতা রেহানকে দেখে আরো ভয় পায়। অনিতা বলে, আমি কি মিথ্যে বললাম? আর তোমার চেহারা এমন কেন? তুই ভার্জিন না। তুই আমাকে কেন মিথ্যে বলেছিলি? তোর রক্তে অন্য কারোর গন্ধ। আমার দরকার ভার্জিন মেয়ে। তুই আমাকে মিথ্যে বলছিস, আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরো না। রেহান জোরে চিৎকার দেয়, তারপর ফ্লোরে বসে পড়ে। দু চোখ আগুনের মতো চলছে। রেহান এগিয়ে আসে অনিতার দিকে। অনিতার বুকের ভিতর হাত ঢুকিয়ে কলিজা ছিঁড়ে নেয়। অনিতা কয়েক মিনিটের ভিতরেই সেখানে মারা যায়। অনিতা মরতে রেহান জোরে জোরে শ্বাস নিল। এরপর তার ভয়ঙ্কর চেহারা থেকে রেহান স্বাভাবিক চেহারাতে ফিরে আসে, কিন্তু রেহান অনেক দুর্বল হয়। ঠিক তখনই সেখানে হাবিন আসলো। রেহানের গলা টিপে ধরে। রেহান চুপচাপ হাবিনের দিকে তাকিয়ে থাকে। হাবিন বলে, তোমাকে এখানে পাঠানো হয়েছে শাস্তি হিসেবে, আর আমার কাজের জন্য। তুমি আবারও এখানে ভুল করছো। আমি সেটাই করছি যেটা আপনি আমাকে বলেছিলেন। আপনি বলেছিলেন ভার্জিন মেয়ে খুঁজে বের করতে। ওদের কলিজা থেকে আমার শক্তি আরো বৃদ্ধি পাবে, কিন্তু সে ভার্জিন ছিল না। একটা অমাবস্যার রাত পার হয়েছে, আমার শক্তি কমছে অনেকটা। আর কবে আপনার কাজের কথা বলবেন? আপনি কেন আমাকে আপনার কাজের কথা বলছেন না? চুপ করো তুমি। তোমাকে আমি এবার হেলে নিয়ে গিয়ে আরো কঠিন শাস্তি দেব। আপনি কি ভাবছেন আপনি পবিত্র আত্মা? আপনি আমার থেকেও অপবিত্র। এজন্যই আপনি হেলের রাজা হয়েছেন। ভুলে যেও না তুমি, আমি তোমাকে শিয়ল ভেকে বাঁচিয়েছিলাম। তুমি তখন একটা বোকা গর্ধ প্রাণী ছিলে। তোমাকে শক্তি দিয়ে রূপ দিয়েছি। তোমাকে আমি তৈরি করেছি হিংস্রতা আর বুদ্ধি দিয়ে। তোমার উচিত আমার অনুগত্য করা। আপনার চেহারা আমাকে এখনো দেখানি। আপনি আমাকে আপনার প্রয়োজনে ব্যবহার করেছেন। আপনি আমাকে কখনো শান্তি দেননি। আপনার শাস্তি ঠিক নরকে থাকা। চুপ করো বোকা দানব। আমি তোমার শক্তি কেড়ে নিতে পারি। যতক্ষণ না আমাদের নরকে দেখা হচ্ছে, আপনি আমার শক্তি এই পৃথিবী থেকে নিতে পারবেন না। আমি কাউকে বাঁচতে দেব না। আমি আমার কাজ করছি। চলে যান আপনি। পারবো। যখন তুমি আমার আসল নাম ধরবে, আমাকে আসল নামে ডাকবে, তখনই তোমার সব শক্তি চলে যাবে। তুমি যদি নরকে থাকো তবে তুমি দানব প্রাণী হবে, আর যদি পৃথিবীতে থাকো তবে শক্তি চলে যাওয়ার পর তুমি সাধারণ মানুষ হয়ে যাবে। হাবিন ছেড়ে দেয় রেহানকে। হাবিনের শরীর
আরও ভয়ঙ্কর রূপ নেয়, কিন্তু হাবিন সেখান থেকে চলে আসে। হাবিনের আসল নাম হাবিন নয়, রেহান জানে, কিন্তু পৃথিবীতে তার নাম সে নিতে পারবে না। রেহান আগের চেহারাতে ফিরে এসে ফ্লোরে বসে পড়ল। তার শরীর খুবই দুর্বল। রেহানের শরীর দুর্বল নিয়ে উঠে দাঁড়ায়, আনিতার কাছে আসে। আনিতাকে টেনে তুলে কাঁধের উপর টেলিপোর্ট করতে গিয়ে রেহান থেমে যায়, পারে না। অনেকবার চেষ্টা করার পর রেহান টেলিপোর্ট করে, কিন্তু কোথায় এসেছে সে জানে না। আনিতার লাশ রাস্তার পাশে ফেলে দেয়। রেহান টেলিপোর্ট করার আবার চেষ্টা করে, কিন্তু পারে না। সে দুর্বল শরীর নিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসে। বেশ কিছু সময় পর সে টেলিপোর্ট করে আবার বাড়িতে ফিরে আসে। ফারাদ সবাইকে পার্টির জন্য রেখেছে। ফারাদ তার গাড়িতে করে অরণি, মিশি আর ৩-৪ জনকে নিয়ে রাস্তার পাশে গাড়ি রাখলো। মাদুর রাস্তার পাশে বসে গ্রিল, নান, তন্দুরি, চিকেন চাপ, বেয়ার নিয়ে পাঠিয়ে দিচ্ছে। সবাই যখন পার্টিতে খেতে ব্যস্ত, তখনই ফারাদের মাইনার চাপ দেয়। ফারাদ বলে, তোরা থাক, আমি একটু ১ নাম্বার করে আসি। ফারাদ ওদের থেকে কিছুটা দূরে আসে। যখন সে মাইনাস করতে যাবে, তখনই ওর নাকে একটা বিভৎস গন্ধ আসতে থাকে। রেহান মনে মনে বলে, শালারা মাংস পুড়িয়ে ফেললো, কিন্তু গন্ধটা এতটা খারাপ কেন? বমি আসছে আমার। ফারাদ খুঁজে যাবে, ঠিক তখনই চোখ পড়ে দূরে কিছু একটা পড়ে আছে। অন্ধকারে তেমন দেখতে না পেলেও ফোনের টাচে দেখতে পায় কারো লাল রঙের ড্রেস। ফারাদ ড্রেসের দিকে তাকিয়ে দেখে এটা কোনো মেয়ের ড্রেস, আর এটা থেকে কেমন গন্ধ আছে, কিন্তু ড্রেসটা অনেক দামি। ফারাদ ড্রেসটা হাতে নিয়ে ছুঁড়ে মারতেই দেখতে পায় দূরে একজন পড়ে আছে, গায়ে কেবল ছোট ছোট ড্রেস, আর সে একজন মেয়ে, কিন্তু উল্টো হয়ে পড়ে থাকতে মুখটা দেখা যাচ্ছে না। ফারাদ এগিয়ে যায়, সারা গায়ে রক্ত মাখানো একটা লাশ দেখতে পায়। ফারাদ কাঁপা কাঁপা হাতে লাশটাকে ঘোরাতেই দেখতে পায় বুকটা বিভৎসভাবে খুবলে দেওয়া হয়েছে, কলিজা নাই সেখানে, আর মুখটা। ফারাদ মুখের দিকে তাকিয়ে জোরে চিৎকার দেয়। ফারাদের চিৎকার শুনে সবাই সেই দিকে দৌড়ে আসে। ফারাদের ফোনের টর্চের আলোতে দেখতে পায় একটা লাশ। আরিন লাশটাকে দেখেই বলে, অনিতা ম্যাম, ফারাদ, মিশি, অনিতা ম্যাম, এখানে লাশ হয়ে আছে। ও মাই গড! হ্যাঁ অরিন ম্যাম, পুলিশকে কল দে। এই, পুলিশ কল করলে আমরা ফেঁসে যাব না? রাতে রাস্তার পাশে পার্টির জন্য জরিমানা করবে। চুপ কর, আমি পুলিশকে ফোন দিচ্ছি। অরিন পুলিশকে কল দেয়। ১ ঘন্টার ভিতরে পুলিশ সেখানে আসে। পুলিশ অফিসার রফার সবাইকে প্রশ্ন করে, সবকিছু ওরা খুলে বলে। পুলিশ লাশ সেখান থেকে নিয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারে আনিতা টিএ মাল্টি ন্যাশনাল কোম্পানির একজন কর্মচারী। টিয়ানা ওঠ, তোর খালামণি এসেছে। রিনির কথা শুনে টিয়ানা বেশ বিরক্ত নিয়ে চোখ মেলে তাকালো। রিনি বেগম তার মেয়ের পাশে বসে টিয়ানার মাথায় হাত বুলিয়ে দেয়। ওঠ, জলদি সুন্দর করে একটু সেজে সামনে আয়, তোর খালামণি এসেছে। আজকে একদমই রাগাবি না আমাকে। উফ মা, অসহ্য লাগে। খালামণি আসছে এভাবেই দেখবে? কি সমস্যা? সেজে গুজে কেন যেতে হবে? বুঝি না তোমার সমস্যাটা কি। রাগাবি না বলে দিলাম। ভালো করেই জানিস অভ্রের সাথে তোর বিয়ে আমি দেব, সবাই রাজি, শুধু তুই এমন করছিস। সে তোর হবু শাশুড়ি, তার সামনে কি কাজের মহিলার মতো যাবি? হ্যাঁ যাব। আমি এসব পছন্দ করি না ছোট থেকে। তাকে খালা বলেই ডেকেছি। কিভাবে এত ঢং করতে পারে? এসব চরম বিরক্তিকর মা। আমি কিন্তু দেখবা বাড়ি ছেড়ে চলে যাব। চুপ কর, জলদি আয়। রিনি চলে যায় টিয়ানার রুম থেকে। টিয়ানার মেজাজ খারাপ হয়। রিনির বড় বোন মিনি এসেছে। রিনি আর মিনি আলাদা দেখতে, তবে বয়সের তফাৎটা 4 বছরের। রিনি মানে টিয়ানার মা দেখতে হয়েছে টিয়ানার নানুমার মতো, আর মিনি দেখতে হয়েছে টিয়ানার নানুর মতো। এদিকে টিয়ানা হয়েছে তার মায়ের মতো দেখতে। টিয়ানার চেহারাতে ওর নানুমার চেহারা অনেকটা মিল আছে, অনেক সুন্দর। আর অভ্র হয়েছে মিনির মতো দেখতে। এই জন্য মিনির ইচ্ছে তার মায়ের মতো দেখতে তার ছোট্ট বোনের মেয়েকে টিয়ানার নিজের ঘরে বউ বানাবে। টিয়ানা উঠল বিছানা থেকে, ওয়াশরুমে দৌড়ে গেল। কিছু সময় পর রুমে আসতে ইভানের কল। ইভান অনেকগুলো কল করেছে সে দেখতে পায়। টিয়ানা ফোন রিসিভ করে। ওপাশ থেকে অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পায় টিয়ানা। ইভানা জলদি বলে, ম্যাম আপনি কোথায়? কি হয়েছে? এত চিৎকার কেন? ম্যাম, অনিতা আছে না, আমাদের রিসেন্ট মেয়েটা, হ্যাঁ, তাই কি? সে মার্ডার হয়েছে। আর তার বাড়ির লোক আপনাদের মানে আমাদের কোম্পানির নামে কেস করেছে। কি? সে খুন হয়েছে? কিন্তু
ওর খুনের সাথে আমাদের কোম্পানির কি কানেকশন? পাগল নাকি ওরা? আনিতার খুনের কথা শুনে তিয়ানা চমকে যায়। সাথে তার কোম্পানির উপরে কেস করা মানেটা কি? তিয়ানার মনের গহীনে এক অদম্য স্রোত, অস্থিরতার আগুনে জ্বলে উঠেছে প্রতিটি শিরা উপশিরা। ইভানা বলে, আপনি জলদি অফিসে আসুন, সব ঝামেলা পাকাচ্ছে ওর বাগদত্তা। আচ্ছা, আসছি। টিয়ানা জলদি ড্রেস পরে কোট পরে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে বসে আছে মিনি আর রিনি। টিয়ানাকে দেখে মিনি বলে, কেমন আছো মা? টিয়ানা তাকায় না, দৌড়ে গিয়ে বাইরে চলে যায়। গাড়ির দরজা খুলে একটানে বাইরে আসে। রিনি অবাক হয়, রাগ জমে টিয়ানার উপর। টিয়ানা এটা কেমন ব্যবহার করলো? রিনি বলে, আপা, তিয়ানার মনে হয় অনেক ব্যস্ততা, রাগ করিও না ওর উপরে। আরে না, ছোট জামাই তো বাড়িতে নেই, কার অফিস সামলাতে হচ্ছে, তার বাবার নিজের কাজও আছে, একটু দৌড়াদৌড়িতে থাকবেই। আরে না, ছোট জামাই তো বাড়িতে নেই, কার অফিস সামলাতে হচ্ছে, তার আবার নিজের কাজও আছে, একটু দৌড়াদৌড়িতে থাকবেই। আচ্ছা চলো আমরা খাবার খাই। রিনি যে রেগে আছে সেটা রিনি নিজেই জানে, তবে মিনি কিছু মনে করেনি। রিনি মনে মনে বলে, আজকেও বাড়িতে আসুক, ওর কপালে মায়ের আছে। তুহিন টেবিলে মাথা রেখে বসে আছে। আনিতার লাশ একবার দেখছে সে, গায়ে কাপড় ছিল না ওর। পুলিশ লাশ কনফার্মের জন্য নিয়ে গিয়েছিল বাড়িতে। হঠাৎ আনিতার এমন মৃত্যু কেন? তুহিন আনিতার লাশ দেখে যেন স্থির হয়ে গেছে। সময়ের কাঁটাটি যেন বেঁধে থাকা হয় ওর বুকের ভিতর। একটি অদৃশ্য শিকলে টিক টিক শব্দ সে কেবল ক্ষয় করে ধৈর্যর স্তর। চোখের সামনে ভাসে গত দিনের সেজে গুজে থাকা আনিতার চেহারা, কিন্তু হাত বাড়ালেই তা মিলিয়ে যায় ধোঁয়াশার মতো। ঘড়ি কাঁটা এখন যেন পাহাড়ের মতো ভারী। প্রতিটা সেকেন্ডে এক একটি যুগ মনে হতে থাকে তুহিনের কাছে। আকাশের রং যেন বদলাতে শুরু হয়, কিন্তু মন থাকে আটকে অনাগত কালের দর গড়ায় কান পাতে। উদ্গ্রীপ্ত তখন এক ধরনের যন্ত্রণা হিসাবে ধরা দেয় তুহিনের মনে। হাতের তালু ঘামে ভিজে ওঠে। শ্বাসের প্রতি অনিয়ত, প্রতিটা স্মৃতি মনে হতে থাকে সংকটে। কর্ণ অশরীর ডাক, তারপর তুহিন জ্ঞান হারায়। সকাল হওয়ার আগে হর জ্ঞান ফিরে। সব পরিবারের লোকদের নিয়ে পুলিশ নিয়ে তুহিন তিয়ানার কোম্পানিতে আসে। তারপর